আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? কেমন আছেন? আহ এক সেকেন্ড আমি একটু দেখে নেই কি অবস্থা সবার। দেখে নেই কি অবস্থা সবার। রেগুলার দেখা হচ্ছে, খুব ভালো লাগছে শাকিল ভাই। হুম, আমারও ভালো লাগছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, পড়াশোনা ভালো মতো করছেন তো না? পড়াশোনাগুলা করতে থাকেন। আর আমি বলছিলাম যে প্রেসারে একদম শেষ। প্রেসার প্রেশার মানে বেশি পড়াশোনা করেন, কিন্তু এইটা মাথার মধ্যে আনা যাবে না যে হ্যাঁ, যদি পরীক্ষায় না টিকি তাহলে এই হবে ওই হবে, কিছুই হবে না। জীবন ওইভাবে করে চিন্তা করা যাবে না, কিন্তু বেশি করে পড়াশোনা করতে হবে। পড়াশোনাটা বেশি করে করতে হবে যে হ্যাঁ, আমার অ্যাচিভমেন্ট যদি হয়, ভালো অ্যাচিভমেন্ট হলে আমি অনেক বড় কিছু হতে পারবো, কিন্তু দুশ্চিন্তা করা যাবে না যে না হইলে তো আমি শেষ। এরকম করে হলে বেশি নার্ভাস ফিল করলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ঠিক আছে, এমন কিছু করা যাবে না। তো পরীক্ষার আগে আগে এই নার্ভাস ফিলটা কমাতে হবে এবং হচ্ছে প্রিপারেশন গুলা। আচ্ছা, আবিদ আবিদ আজাদ বলছে যে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন গুলা যদি আগে শেষ করে দিতেন। আবিদ আজাদ, মনে হয় আপনি জানেন না যে মানে এইটা মেন্টাল অ্যাবিলিটির মধ্যেই আছে। মানে মেন্টাল অ্যাবিলিটির যে সেকেন্ড পোর্শনটার নাম হচ্ছে সমস্যা সমাধান। এই সমস্যা সমাধানের মধ্যে কাজ সময়, তারপরে ট্রেনের অঙ্ক, গতিবেগের অঙ্ক, এটা আমরা মেন্টাল অ্যাবিলিটির মধ্যেই পড়তেছি। এটা আপনি মেন্টাল অ্যাবিলিটির মধ্যেও বলতে পারেন, এটা আপনি গণিতের মধ্যেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটা মেন্টাল এবিলিটিরই অংশ। নেক্সট দিন পিওর মেন্টাল এবিলিটি আমাদের শুরু, মানে বলা যায় যে সেটা আর গণিতের মধ্যে থাকবে না। নেক্সট দিন যেটা থাকবে, যেমন আমরা মেন্টাল এবিলিটির অংশ কিন্তু প্রথম লেকচারেও পড়েছি যে কোন ভগ্নাংশটি বড়, কোন ভগ্নাংশটি ছোট, তারপরে দশমিকের গুণ ভাগ, এগুলা কিন্তু মেন্টাল এবিলিটির অংশ। কিন্তু এটা আমরা নর্মাল অঙ্কের মধ্যেই শিখে গেছি, তাই না? তো এই ধরনের জিনিসগুলো কিন্তু মেন্টাল এবিলিটিতেও আসে, আবার মেইন অঙ্কের মধ্যেও আসে। তাই এটাকে ওই আলাদা করার কিছু নাই। এটা গেল। সেকেন্ড, এরপরের কথাটা হচ্ছে যে পিওর মেন্টাল এবিলিটি, যেটা গণিতের মধ্যে আসবে না, গাণিতিক অংশের মধ্যে আসবে না, সেই টাইপের যে কোশ্চেন ক্লাসগুলো, সেটা আগামী লেকচার থেকে শুরু হবে, মানে কালকে থেকে শুরু হবে। কালকে আছে মনে করেন দিন বার নির্ণয়, তারপরে ঘড়ির কাঁটার অঙ্ক, এই টাইপের অঙ্কগুলা এর পরের দিন থেকে আমাদের শুরু হবে। তারপরে সংখ্যার বিভিন্ন টাইপের ট্রিক্স গুলো যেগুলো আছে, এগুলো নিয়ে আমরা কালকের পর থেকে আমরা আলোচনা করব, এই আর কি কাহিনী। আহ এটা একটা বিষয়। হ্যাঁ, পাওয়া যাবে। রিয়েল নাম্বার, গতিবেগ এবং ট্রেনের অঙ্কের গুলার পিডিএফটা উনি পান নাই। হ্যাঁ, পেয়ে যাবেন। পিডিএফ গুলা সবাই পিডিএফ দেখে দেখে প্র্যাকটিস করবেন, এটা এক নাম্বার। আর যারা এখনো পর্যন্ত পরীক্ষা দেন নাই, এমপিবিয়ান গ্রুপে, যে এমপিবিয়ান কিন্তু এখন ঠিক আছে, মাঝখানে 3 দিন আমাদের আমরা ডেভেলপমেন্টের জন্য বন্ধ রাখছিলাম। এমপিবিয়ান www.mpbian.com এ যেয়ে আপনাদের চাকরি প্রস্তুতিতে, যে পরীক্ষার মধ্যে চাকরি প্রস্তুতি, তারপর গণিতের মধ্যে যে আপনার যে পরীক্ষাগুলো আছে, পরীক্ষা এখন পর্যন্ত ম্যাক্সিমাম পরীক্ষা দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি পরীক্ষাগুলা যেমন সমাবেশ, বিন্যাস সমাবেশ এবং বাকি পরীক্ষাগুলো আগামীকালকে আমি সবগুলো দিয়ে দিব। তো মেন্টাল এবিলিটির জাস্ট 2 বা 3টা পরীক্ষা বাকি থাকবে, 2টা পরীক্ষা বাকি থাকবে, সেই 2টা পরীক্ষা পরশু দিনের মধ্যে দিয়ে দিব। তো আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং উত্তরটা দেওয়ার সাথে সাথে ওখানে যেহেতু ব্যাখ্যাটা দেওয়া আছে, যেই অ্যান্সারটা আপনারা পারেন নাই সেই ব্যাখ্যাটা ভালো করে দেখবেন আর কি। আমি কিন্তু সলভ শিটের মধ্যে ব্যাখ্যাটা সেই জন্য ইনক্লুড করে দিছি, যাতে করে ব্যাখ্যাটা দেখে দেখে বুঝতে পারেন। ঠিক আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, এটা গেল। আরেকটা কথা বলে নেই, আমি মানে আগামী মাসে একটা কোর্স দিব। তো কোর্সটা আপনারা হয়তোবা দেখতে পাবেন যে ফেসবুক, ইউটিউবে আমি ছেড়ে দিব, একটা ভিডিও দিয়েছি ইউটিউবে। এই কোর্সটা কাউকে করতে হবে না, মানে আপনারা আমার কাছে যে কোনো একটা যদি কোর্স করেন, তাহলে আর কোনো মনে করেন যে এক্সট্রা কোর্স করতে হবে না। যদি হ্যাঁ, ব্যাংকের যদি কোর্স দিব যদি সামনে, তখন ব্যাংকের কোর্স করতে হইতে পারে। তবে ব্যাংকের কোর্স এখনই দিচ্ছি না, ব্যাংকের কোর্স দিলে হয়তোবা করতে হইতে পারে। তবে আমি যেটা বলতেছি যে এই কোর্সটা দেখে ওই কোর্স দেখলাম আমি, প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য মানে আপনারা কেউ এটাতে ভর্তি হবেন না। যারা যারা আপনারা আমার কাছে একটা কোর্স করেন, আমার কাছে অবশ্যই জেনে শুনে ভর্তি হবেন। মানে অনেকেই আছে যে আহ অনেকেই আছে যে আচ্ছা, মানে অনেকেই আছে যে মানে একই কোর্সে আমার 2 বার 3 বার করে ভর্তি হয়। অযথা টাকা নষ্ট করে লাভ নাই, আমি সেটাই বলতেছি। লাইভ ক্লাস যদিও নিব, মানে একই টাইপের ক্লাস হবে, তাই মানে অযথা ভর্তি হয়ে লাভ নাই। ঠিক আছে, টাকা নষ্ট করে লাভ নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আসেন আমরা শুরু করি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ঐকিক নিয়ম। মানে আপনারা এই কোর্সটা পিছনে দেওয়ার পিছনে কারণ কি, ওই যে এর আগে যেগুলো কোর্সগুলো ছিল, ব্যাংক কোর্স কবে স্টার্ট করবেন, ব্যাংক কোর্সটা দেওয়ার জন্য আমাকে একটু টাইমটা দরকার। মানে ব্যাংক কোর্সটা যখন আমি দিতে চাচ্ছি, মানে তার এই সামনেই যেহেতু আবার মানে আমার বেসিক কোর্স গুলা দিয়ে তারপরে ব্যাংক কোর্সটা যে আমি দিব, এটার জন্য যে টাইমটা দরকার, এই টাইমটা হচ্ছে আমার দিনের বেলা একটা টাইম দরকার। কিন্তু দিনের বেলা আবার ব্যাংকে যারা কোর্স করে তারা ফ্রি থাকে না। তো আমার দেখি যে 9-10-এর যদি একটা কোর্স শেষ হয়ে যায়, 9-10-এর যাদের পড়াচ্ছি ওদের তো সামনে একটা কোর্স শেষ হয়ে যাবে, ওই কোর্সটা শেষ হলে আমি একটা ব্যাংকের কোর্স ইনশাল্লাহ দিব, সমস্যা নেই। ওকে, এখন আসেন আমরা শুরু করি। আমরা যেই জিনিসটা শুরু করতেছি সেটা হচ্ছে ঐকিক নিয়ম, তাই না? ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মের কিছু জিনিস আমি আগে বলে দিই। হ্যাঁ, ঐকিক নিয়মের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। ঐকিক নিয়ম নর্মালি করার সিস্টেম, যেটা নর্মাল করার যেটা সিস্টেম, সেটা হচ্ছে যে রেকর্ডেড ক্লাসগুলো জানুয়ারি পর্যন্ত রাখলে উপকৃত হবে। হ্যাঁ, জানুয়ারি পর্যন্ত অবশ্যই থাকবে মিনিমাম, রেকর্ডেড ক্লাস মিনিমাম জানুয়ারি পর্যন্ত অবশ্যই থাকবে ইনশাল্লাহ, সমস্যা নাই। ওকে, সবাই খেয়াল করেন। আচ্ছা, সবাই সবাই খেয়াল করেন, সবাই সবাই খেয়াল করেন। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে করেন আমরা একবারে ছোট একটা অঙ্ক করি। সবাই রেডি? রেডি? আর কোনো কোশ্চেন করেন না, সবাই রেডি হয়ে যান। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 9টি ডিমের দাম, 9টি ডিমের দাম ধরেন, খুব মনোযোগ দেন, মানে খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটা সহজ, কিন্তু মানে এইটা দিয়ে আমরা বুঝার চেষ্টা করব। 9টি ডিমের দাম 36 টাকা। আচ্ছা, কম হয়ে গেল দামটা, আসলে এখন লজিক হলো না, লজিক্যাল হলো না। 9টি ডিমের দাম 72 টাকা হলে 12টি ডিমের দাম কত? আচ্ছা, প্রথম প্রথম কথা আসি, আমরা ছোটবেলা থেকে যেই নিয়মটা শিখে আসি সেই নিয়মটাতে আগে আমরা আসি। 9টি ডিমের দাম 72 টাকা, অতএব একটি ডিমের দাম 72 ভাগ 9, অতএব 12টি ডিমের দাম 12 ভাগ 9, মানে 72 ভাগ 9 ইন্টু হচ্ছে 12, এই এখানে এত টাকা। তার মানে আমরা কাটাকাটি করলে 8-9 যেহেতু 72, 8-12 হচ্ছে 96 টাকা আমাদের অ্যান্সার আসে। এটা হচ্ছে আমাদের ছোটবেলাকার যে নিয়মটা, সেই নিয়ম অনুসারে আমরা এটা পাচ্ছি। এখানে আমাদেরকে কি কি জিনিস মনে 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 রাখতে হবে সেইগুলো আগে আমরা দেখি, সেই জিনিসগুলো আগে দেখে নিই। যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 9টি ডিমের দাম, 9টি ডিমের দাম দেওয়া আছে। একটা ডিমের দাম দেওয়া, একটা ডিমের দাম বের করেছি এবং 12টা ডিমের দাম বের করেছি। এখানে এখানে একটা জিনিস আগে খেয়াল করেন, এই যে ডিম যদি বাড়ে, ডিমের সংখ্যা যদি বাড়ে, তাহলে টাকা বেশি লাগবে নাকি কম লাগবে? এইটা যদি বেশি বেশি হয়, ডিমের পরিমাণ যদি বেশি হয়, তাহলে টাকার পরিমাণ বেশি লাগবে নাকি কম লাগবে? অ্যান্সার দেন তাড়াতাড়ি। টাকার পরিমাণ বেশি লাগবে নাকি কম লাগবে? বেশি লাগবে, তাই না? এইটা বেশি হলে এটা বেশি লাগবে, এটা কম থাকলে এটা কম লাগবে। তো বেশি হলে যে বেশি লাগবে, এই জিনিসটাকে বলি আমরা সমানুপাতিক ধর্ম। এটাকে কি বলি? সমানুপাতিক ধর্ম, সমানুপাতিক। মানে ডিমের ডিমের সংখ্যা এবং ডিমের যে দামটা, আমার যে টাকাটা লাগতেছে, এটা হচ্ছে পরস্পরের সমানুপাতিক। পরস্পরের হচ্ছে সমানুপাতিক, এটার নাম হচ্ছে সমানুপাতিক। সমানুপাতিক, এটা ভালো করে মাথায় রাখেন। খুবই ইজি জিনিস, কিন্তু জিনিসগুলো আমি যা বলতেছি এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ এইটা বেশি হলে যেহেতু এটা বেশি হয়, মানে বাড়লে যদি বাড়ে, ডিমের দাম বেশি, ডিম ডিম যদি বেশি হয় তাহলে টাকা বেশি লাগবে। তার মানে বেশিতে বেশি যদি হয় সেটাকে বলি আমরা সমানুপাতিক। যদি সমানুপাতিক আমাদের রিলেশন থাকে, তাহলে একটাতে যখন আসবো তখন ভাগ হবে, এবং একটা থেকে যখন অন্য কিছুতে যাব, পরেরটাতে যাব, তখন গুণ হবে। যদি সমানুপাতিক রিলেশন থাকে, সমানুপাতিক রিলেশন থাকলে একটাতে আসার সময় ভাগ হবে, মানে এই পাশে যেটা থাকবে সেটা ভাগ হবে 9, আর এটাতে আসার সময় আমার মানে এক থেকে যদি কোনো কিছুতে যাই তাহলে গুণ হবে, যদি সমানুপাতিক রিলেশন থাকে। ওকে, একই কথা যদি আমি ব্যস্তানুপাতিক রিলেশন থাকে, ব্যস্তানুপাতিক রিলেশন মানে আমি বললাম যে 10 জন লোক একটি কাজ, একটি কাজ
50 দিনে করে। আমাকে বলা হলো 30 জন লোক উক্ত কাজ কত দিনে করবে, বা 30 জন না, ধরলাম 20 জন লোক, 20 জন লোকই ধরলাম, 20 জন লোক কাজটি কত দিনে করবে। আগে আগে বেসিকটা ক্লিয়ার হই, হ্যাঁ, কত দিনে করবে। অ্যান্সার তো 25 দিনে হবে, অ্যান্সার নিয়ে আমার বদার না। আমার বদার হচ্ছে কি নিয়ে, আমার বদার বদার হচ্ছে 10 জন লোক কাজটা করে হচ্ছে 50 দিনে। এখন আপনি এটা জিনিস চিন্তা করবেন, লোক যদি বেশি হয় তাহলে কাজটা শেষ করতে কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? এই লোক যদি বেশি হয় তাহলে কি কাজটা শেষ হইতে কি বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অবশ্যই কি কম দিন লাগবে, কম দিন লাগবে। তার মানে এইটা বেশি হলে এটা কম, যদি এইটা বেশি হলে এটা কম হয়, এটাকে বলে ব্যস্তানুপাতিক রিলেশন। এটাকে কি বলে? ব্যস্তানুপাতিক রিলেশন, ব্যস্তানুপাতিক রিলেশন। যদি ব্যস্তানুপাতিক রিলেশন হয় তাহলে একটির বেলা হয়ে যাবে গুণ, একটিতে আসার সময় হবে গুণ, এবং একটি থেকে যখন অন্য কিছুতে যাব, একটি থেকে আমার তো যাইতে হবে 20-এ, 20 জন, তার 20-এ যখন আসবো তখন হয়ে যাবে ভাগ। মানে প্রথমটা হবে গুণ, পরেরটা হবে ভাগ, যদি ব্যস্তানুপাতিক হয়। তাহলে প্রথমটা হবে গুণ, পরেরটা হবে ভাগ। মানে যখন একে আসবো তখন গুণ হবে, আর যখন সমানুপাতিক ছিল প্রথমবারে ভাগ, ওই যে 50/10 দিছিলাম তখন, মানে যখন সমানুপাতিক যদি হয়। কিন্তু যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে প্রথমবারে গুণ হবে, দ্বিতীয়বারে ভাগ হবে। কথা কি বুঝছি কি বুঝি নেই? কথা কি বুঝেছি? কথা ক্লিয়ার? তার মানে আলটিমেটলি আমাদের এখানে কাটাকাটি করলে 2 আসে, মানে 25 দিন হবে, তাই না? 25 দিন লাগবে, 25 দিন। ওকে, এই জিনিসটা মানে কত ভাবে করে প্রযোজ্য, আমি আগে এইটা কথা বলি। মনে করেন আপনাকে আমি যদি বলি যে ধরেন 8-এর 1 অংশ। আচ্ছা, সবাই সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, এটা আগে মিশাই দেই তাহলে। এই জিনিসগুলো ভালো করে মনে মনে রাখতে হবে। ধরেন আপনার একটা সম্পত্তি আছে, একটা সম্পত্তির মধ্যে আমি আপনাকে ভাগ করে দিলাম, সম্পত্তিগুলা ভাগ করা হইলো। মনে করেন কোনো ছেলে পাইছে মনে করেন হাফ অংশ, হ্যাঁ, আরো কেউ পাইছে মনে করেন 1/4 করে পাইছে, কয়েকজন পাইছে, এরকম করে করে পাইছে। পাওয়ার পরে এগুলো সব সম্পত্তি যোগ করলে, সবার যদি সব সম্পত্তি যোগ করা যায় তাহলে সব সম্পত্তি যোগ করলে এক, মানে সম্পূর্ণ অংশ পাওয়া যায়। এই সম্পূর্ণ অংশকে আমরা এক ধরি, তাই না? সম্পূর্ণ অংশকে আমরা কত ধরি বলেন তো? সম্পূর্ণ অংশকে কি আমরা ধরি? এক ধরি। সম্পূর্ণ অংশকে এক ধরি। এক ধরার পিছনে কারণ কি? এক ধরার পিছনে রিজনটা কি? এক ধরার পিছনে রিজন হচ্ছে, ধরেন আপনাকে আমি যদি বলি যে আহ, ধরেন একটা সম্পত্তিকে আমি টোটাল 20 ভাগে ভাগ করছি। এই 20 ভাগের মধ্যে অর্ধেক পাইছে ছেলে। তার মানে 20 ভাগের মধ্যে 10 ভাগ পাইছে হচ্ছে ছেলে, 20 ভাগের মধ্যে মনে করেন 5 ভাগ পাইছে মেয়ে, এবং আহ আরো আরো 20 ভাগের মধ্যে আরেকটা মেয়েও পাইছে 5 ভাগ। তাহলে এই সবগুলা ভাগ, এই যে সবগুলা সম্পত্তি যদি আমি যোগ করি তাহলে যোগ করলে কি আসবে? 20 ভাগের মধ্যে উপরে 10 + 5 + 5, মানে উপরেও তো 20 আসবে, তার মানে কি এক না? তার মানে আমি যদি সম্পত্তি ভাগ করে দেই, সবগুলা সম্পত্তি যোগ করলে, মানে এত এর এত অংশ, এত এর এত অংশ, সবগুলো যোগ করলে সবসময় এক আসবে আর কি। কারণ 20 ভাগের 20 ভাগ মানে তো এক। কথা কি বুঝেছি? মানে কথাটা কি বুঝতে পেরেছি? সেই জন্য সম্পূর্ণ অংশ মানে আসলে আমরা এক ধরি, সম্পূর্ণ অংশ মানে এক ধরি। মানে সবগুলা সম্পত্তি যদি যোগ করে দেওয়া যায় তাহলে আসলে এক আসবে। মানে 20 ভাগের 20 ভাগ, 20 ভাগের 20 ভাগ মানে হচ্ছে এক, এটা আসবে। আচ্ছা, হইছে। এখন এখন এই জিনিসটা থেকে আমরা যদি এই জায়গায় আসি, মনে করেন আমি যদি এই কথাটা বলি যে ধরেন আপনার ছেলে পেয়েছে 4/1 সম্পত্তি, ছেলে পেয়েছে। আর মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ। মোট সম্পত্তি হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে 1 অংশ। ভালো করে মনোযোগ দেন। আচ্ছা, 4/1 অংশ সম্পত্তির দাম, হ্যাঁ, 4/1 অংশের সম্পত্তির দাম আমি মনে করলাম 10,000 টাকা বা 20,000 টাকা, 20,000 টাকা ধরে নিলাম, 20,000 টাকা। 4/1 সম্পত্তির দাম 20,000 টাকা। আপনাকে আমি যদি বলি 1 অংশ সম্পত্তির দাম কত, 1 অংশ বলতে হচ্ছে সম্পূর্ণ অংশ, মানে 4/4 সম্পূর্ণ অংশ সম্পত্তির দাম কত হবে? দেখেন, আপনাকে আগে এইটা বলি, আপনারা যদি এইভাবে করে চিন্তা করেন যে এই 4-এর 1 আর 1-এর মধ্যে কে বড়, আমি এইভাবে যদি চিন্তা করি, দেখেন কথাটা ভালো করে বুঝেন, 4-এর 1 আর 1-এর মধ্যে কে বড়? 1 বড়। তার মানে এইটা ছোট, ছোট থেকে 1 বড়। তার মানে বড় হইলে গুণ হবে, তার মানে আমি 20,000-কে 4-এর 1 দিয়ে গুণ করব, তাহলে কিন্তু অ্যান্সার হবে না। অ্যান্সার হবে না, কেন হবে না? কারণ আমি আপনাদেরকে এইভাবে করে গুণ করা শিখাইনি, এটা জিনিস শিখাইনি আমি এইভাবে করে। আমি কি শিখাইছি?
আপনি দেখবেন যে অংশ বাড়লে টাকা বেশি পাবে, মানে কেউ যদি কারো যদি অংশ বেশি হয় তাহলে কি টাকা বেশি পাবে নাকি কম পাবে? অংশ বেশি, তাহলে টাকা বেশি নাকি কম সেটা আগে বলেন। অংশ বেশি হলে টাকা বেশি নাকি কম? অংশ বেশি হলে টাকা বেশি, যে যত বেশি অংশ তত বেশি। তার মানে এটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এটা কি বলবো আমরা? সমানুপাতিক। যদি সমানুপাতিক হয় তাহলে প্রথমবারে একে আসার সময় ভাগ হয়। তার মানে 20,000-কে আমাকে আসলে এই যে 4/1 দিয়ে ভাগ করতে হবে। 4/1 দিয়ে ভাগ করা মানে কি? নিচে ভাগ হওয়া মানে আমরা জানি যে নিচে ভাগ হওয়া মানে এটা যখন উপরে উঠে যাচ্ছে গুণ হয়ে যাচ্ছে, মানে উপরে 4 নিচে 1 হয়ে যায়। আলটিমেটলি অ্যান্সার হবে 80,000। এটা হবে 80,000 টাকা। কথা বুঝছি কি বুঝি নাই? এইটা কিন্তু এইভাবে করে কখনোই চিন্তা করা যাবে না যে এইখানে এটার চেয়ে বড় আছে না ছোট আছে, তাহলে কিন্তু জীবনে ভুল করে ফেলবেন আর কি। মানে মানুষের একটা কমন টেন্ডেন্সি এইটা, ছোট থেকে বড়তে আসলে গুণ করব, বড় থেকে ছোটতে আসলে ভাগ করব। ভাই এই নিয়ম না, নিয়ম হচ্ছে সমানুপাতিক হইলে ভাগ করতে হবে, ব্যস্তানুপাতিক হইলে গুণ করতে হবে। কথা কি বুঝা গেছে? মানে একে আসার সময় যদি সমানুপাতিক হই তাহলে আমাকে ভাগ করতে হবে, ব্যস্তানুপাতিক হইলে আমাকে গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, ওকে। তো এই এইটা এটা হচ্ছে একটা বিষয় যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের যে বিষয়টা, এটা যে আমি বললাম এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এটা আমরা বুঝে গেছি, হ্যাঁ। এখন এখন আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলি। সেটা হচ্ছে যে আমরা কিছু কিছু অঙ্কগুলা আমরা আহ খুব সহজে করার একটা সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, নর্মালিও আমরা যে খুব বেশি দেরি লাগবে তা না, নর্মাল প্রসিডিউরেও খুব বেশি দেরি লাগবে তা না। আহ সমানুপাতিক হইলে একে, মানে আমি আবার বলি সমানুপাতিক হইলে কি হয়, সমানুপাতিক হইলে কি হয় আমি আবার বলি দেখি। সমানুপাতিক হইলে একে যখন আসবো, মানে অন্য কিছু থেকে যখন একে আসবো তখন করতে হবে ভাগ, হ্যাঁ। এবং এক থেকে কোনো কিছুতে গেলে যাইতে করতে হবে গুণ। আর ব্যস্তানুপাতিক হইলে এইটুক এইটুক জিনিস মনে রাখেন, হ্যাঁ। ব্যস্তানুপাতিক হলে মানে আমি যখন একে আসব তখন হচ্ছে গুণ, এক থেকে কোনো কিছুতে গেলে হবে ভাগ, এই আর কি, আর কিছু না। কাহিনী হচ্ছে এতটুকুই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কিছু অঙ্ক করা শুরু করি, যেগুলো অঙ্ক আসছে আর কি। অঙ্কগুলা নিয়ে একটু আমরা চেষ্টা করি যে অঙ্কগুলো আসলে আমরা পারতেছি কিনা। ওকে, ইউনিটারি মেথড, ঐকিক নিয়মের ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড। আহ এইটা মোটামুটি সব নর্মাল টাইপের পরীক্ষা সহ যে কোনো পরীক্ষাতেই আসে। খুব সহজ অঙ্কগুলা, মানে একেবারেই কঠিন কিছু না, মানে সহজ অঙ্ক। তো এখানে এখানে যেই অঙ্কটা দিয়ে শুরু করা আছে এই অঙ্কটাও একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যদিও প্রথম অঙ্ক এখানে দিয়েছি আমি। 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? আচ্ছা, তার মানে আমার যে 18টা ছাগল আছে, 18টা ছাগল ইকুয়াল হচ্ছে 4টা গরু। তাহলে 18টি ছাগল, মানে ছাগল বাড়লে তো গরু বাড়বে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। 18টি ছাগল সমান 4টি গরু, 18টি ছাগল সমান 4টি গরু। তাহলে একটি ছাগল সমান 1/18, মানে 4/18। উপরে কিন্তু এই 4টা উপরেই থাকবে, নিচে হচ্ছে 18। একটি ছাগল সমান এতগুলা গরু, তাহলে 45টি ছাগল সমান ইন্টু হচ্ছে 45, 45টি এতটি গরু। তার মানে আমি যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 5 9 হচ্ছে 45, এক এখানে 2 আসতেছে, 5 দুগুণে হচ্ছে 10টি। অ্যান্সার হবে কি 10টি। ক্লিয়ার? আমরা মানে আমরা একেবারে করে দিলাম আর কি, যে একটি হইলে ভাগ হইলো এবং একটি থেকে আমরা যদি 45টিতে যাই 45টিতে হইলে গুণ হয়ে যাবে। কারণ ছাগল বাড়লে গরু বাড়বে, যতগুলা ছাগল সমান ততগুলা গরু, এটা সমানুপাতিক সম্পর্ক আর কি, সমানুপাতিক সম্পর্ক। তাই উপরে 4 নিচে 18 আর 45টার জন্য ইন্টু 45 হয়েছে। ওকে, ঠিক আছে। 15টি খাসির মূল্য 5টি গরুর মূল্যের সমান। ওকে, দুটি গরুর মূল্য দেওয়া আছে। তাহলে দুটা গরুর মূল্য যে দেওয়া আছে তার মানে আমাকে যেটা বের করতে হবে, যেহেতু দুটি খাসির মূল্য বের করতে বলছে, তার মানে দুইটা গরু মানে কয়টা খাসি এটা বের করতে হবে। তার মানে দুইটা গরু মানে আমি দেখতেছি 5টি গরু, মানে 5টি গরু মানে হচ্ছে 15টি খাসি, 5টি গরু মানে 15টি খাসি। তাহলে দুইটি গরু মানে একটি গরু মানে কয়টি খাসি হবে? 15/5।
তাহলে 2টি গরু মানে কয়টি খাসি হবে, ইন্টু হচ্ছে 2, তার মানে 3 5 15, তার মানে 6টি খাসি হয়। তার মানে কয়টি খাসি, 6টি খাসি। এখন একটা জিনিস খেয়াল করেন, 2টা গরু মানে 6টা খাসি পাইছি, তার মানে এই যে 2টা গরু যে আছে, এই 2টা গরুর জায়গায় আমি 6টি খাসি লিখতে পারি। তার মানে 6টা খাসির মূল্য আসলে 30,000 টাকা। তার মানে 6টি খাসির মূল্য, 6টা খাসির মূল্য হচ্ছে 30,000 টাকা। খাসির পরিমাণ বাড়লে তো টাকা বাড়বে, তার মানে এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে একটি খাসির মূল্য কত, 2টি খাসির মূল্য কত? তার মানে একটি খাসির মূল্য হবে 30,000 ভাগ 6, আর 2টি খাসির মূল্য হবে ইন্টু হচ্ছে 2। তার মানে 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3, তারপরে হচ্ছে 3 দিয়ে কাটলে 10,000, অ্যান্সার হচ্ছে 10,000। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। একজন বলছে ফ্যাক্টরাইজেশনে শীট পাওয়া যায়নি, হ্যাঁ অবশ্যই দিয়ে দিব। আমি আমি ফ্যাক্টরাইজেশনের কথা জানাই রাখছি, হ্যাঁ আমি জানাই রাখছি, দিয়ে দিব, সমস্যা নেই। তাহলে এইখানে কি করলাম আমরা, এই দুটি দুটি গরু মানে যার দাম দেওয়া থাকবে সেইটা, আর যেটা তো বের করতে বলছে খাসি, তার মানে 2টা গরু মানে কয়টা খাসি আমি বের করে ফেলবো। তার মানে কিভাবে বের করব, এই 5টি গরু আর 15টা খাসি তো সেম, তার মানে 2টি গরু সমান কয়টা খাসি, সেই জন্য 5টি গরু সমান 15টা খাসি, তারপরে 2টি গরু সমান হবে, তার মানে 15/5 ইন্টু হচ্ছে 2, তাহলে 6টা খাসি। তার মানে এই 2টি গরুর জায়গায় আমি 6টা খাসি লিখতে পারবো, মানে 2টা গরুর মূল্য যা, 6টা খাসির মূল্য তাই। তার মানে 6টা খাসির মূল্য 30,000, তার মানে একটা খাসি 5,000 করে পড়লো, তার মানে 2টা খাসি 5 × 10,000 পড়বে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন তাড়াতাড়ি। শাকিল বলছে আরেকবার একটু দেখান। আচ্ছা হ্যাঁ, শাকিল, শাকিল ভাই এখন কি ক্লিয়ার হয়েছেন? এবার তো বলে দিলাম আর কি, এবার ক্লিয়ার হয়েছেন কিনা। বললাম যে এই যে 2টা গরুর মূল্য যে আছে, এই 2টা গরু ইকুয়াল কয়টা খাসি সেটা বের করছি এই এই রিলেশনটা থাকে। 5টি গরু মানে 10টা 15টা খাসি, তার মানে একটা গরু মানে 3টা খাসি, তার মানে 6টা গরু মানে 2টা গরু মানে আসলে 6টি খাসি হবে। তার মানে 6টা খাসির মূল্য হচ্ছে 30,000, তার মানে একটা খাসি হচ্ছে 5,000 টাকা করে, তার মানে 2টা খাসি হবে 5 × 10,000। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, ওকে। 15টির বদলে ইভেন আপনারা একটু মুখে মুখেও করতে পারেন যে 15টা ছাগল মানে 3টা গরু, আমি চাচ্ছি যে 20টা ছাগল মানে কয়টা গরু, তা 15টা ছাগল মানে 3টা গরু, তাহলে একটা 3টা গরু মানে 15টা ছাগল, তার মানে একটা গরু মানে 5টা করে ছাগল, তার মানে আসলে 20টা গরু মানে কয়টা ছাগল হয়, 20টা গরু মানে 4টা ছাগল হয়, তাই না? এটা আসলে 4টি ছাগল হয়, তার মানে 4টি ছাগল আসলে পাওয়া যাবে, তাহলে 4টা ছাগল পাওয়া যাবে। এইভাবে করেও করা যেতে পারে। আর এমনি নর্মালি যদি বলি যে 20টি ছাগলের দাম চাইছে, মানে ছাগলের পরিবর্তে কয়টা গরু পাওয়া যাবে, মানে 15টি ছাগল মানে 3টি গরু, তার মানে অতএব একটি কত, 20টি কত, একটির জন্য 3/15 হবে, ইন্টু ইন্টু 20টির জন্য ইন্টু 20 হবে, তার মানে 20টা গরু, তার 5 4 5 হচ্ছে 20, তার মানে 4টি গরু। ক্লিয়ার? আগের মতো করে, যেহেতু সমানুপাতিক, মানে ছাগল বাড়লে গরুর সংখ্যা বাড়বে, ছাগলের সংখ্যা বাড়লে গরুর সংখ্যা বাড়বে, তার মানে ছাগল আর গরু হচ্ছে পরস্পরের সমানুপাতিক। ওকে ঠিক আছে। আহ এর আগের অঙ্কটার মতোই, যে 5টি গরু 15টি ছাগলের মূল্যের সমান। ওকে, একটি গরুর মূল্য দেওয়া আছে, তাহলে একটা গরুর মূল্য আমি এখানে 15টা, দেখেন 5টা গরু 15টা ছাগলের, আমি মুখে মুখে আগে করি তারপরে আমি খাতায় করাই দিই। 5টা গরু মানে 15টা ছাগল, তার মানে একটা গরু মানে 3টা ছাগল, তাই না? 15কে 5 দিয়ে ভাগ করলে 3, একটা গরু মানে 3টা ছাগল, তার মানে একটি গরুর মূল্য দেওয়া মানে 3টি ছাগলের মূল্য দেওয়া আসলে আছে, তার মানে 3টি ছাগলের মূল্য হচ্ছে 6,000, তার মানে একটা ছাগলের দাম হচ্ছে 2,000 টাকা করে, তার মানে অ্যান্সার হবে 2,000। ঠিক আছে, এটার অ্যান্সার হবে 2,000 টাকা। ওকে, তো এটাকে আমরা যদি একটু মানে আপনাদের জন্য একটু ভেঙে ভেঙে করি, যে 5টি গরু মানে 15টি ছাগল আমার এইখানে যেই দামটা দেওয়া থাকবে, ততটা গরু বা ছাগলের আসলে পরিবর্তে কয়টা পাওয়া যাচ্ছে সেটা বের করতে হবে। একটি গরু মানে আসলে 3টি ছাগল, গরু মানে 3টি ছাগল, তাহলে একটি গরু মানে যদি 3টি ছাগল হয়, তাহলে একটা গরুর মূল্য যা, 3টা ছাগলের মূল্য তাই, কারণ একটা গরু মানেই 3টা ছাগল। তার মানে এই জায়গায় আমি বলতে পারি যে 3টি ছাগলের মূল্য 6,000, 3টি ছাগলের মূল্য হচ্ছে 6,000 টাকা।
তার মানে একটা ছাগলের মূল্য কত? একটা ছাগল হচ্ছে 6,000 ভাগ 3, মানে হচ্ছে 2,000 টাকা। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই যদি ক্লিয়ার হয়ে যায়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার। এতটি এতটি কলমের দাম এত টাকা, দুইটি কলমের দাম কত, মানে এগুলো এই জিনিসগুলা মানে দশমিকের গুণ ভাগের জন্য আসলে, কারণ এটা যেহেতু মানসিক দক্ষতার আসতেই পারে যে 15টি কলমের দাম আছে 46.5 টাকা, তার মানে সমানুপাতিক তো, কারণ যতগুলা কলম বাড়বে টাকাও বাড়বে। তার মানে দুটি কলমের দাম কত হচ্ছে, তার মানে 46.5 গুণন 2 ভাগ হচ্ছে 15, এই 15টা নিচে আসবে, গুণন 2 হবে, সমানুপাতিক হলে এরকমই। তার মানে অ্যাকচুয়ালি 2 দিয়ে গুণ করলে 46 দশমিক। স্যার আজকের ম্যাথ গুলোর কোনো শীট আছে? হ্যাঁ শীট আছে তো, এই শীট গুলো দেওয়া আছে। তার মানে এটা এটা আসতেছে কি, 46 দুগুণে 92, 92 আর একে 93, 93 বাই হচ্ছে 15, তার মানে অবশ্যই 6.2 হবে, তাই না? 6.2 হবে, কারণ 15 এই জায়গায় যদি আমরা 93 দেই, মানে 46 দ্বিগুণে তো 92 আর 0.5 আছে, 93 হলো আর কি, এরকম করে। তো এটাকে যদি 15 দিয়ে ভাগ করি, 6 15 হচ্ছে 90, একটা দশমিক দিলে এখানে 3 দিলে একটা শূন্য, 15 দুগুণে হচ্ছে 30, হ্যাঁ, 6.2 হবে। আচ্ছা, এখানে এখানে বিষয়টা বুঝেন আগে, 46 কে 2 দিয়ে গুণ করা যে আছে, 46.5 কে 2 দিয়ে গুণ করলে, হ্যাঁ আপনারা এইভাবেও করতে পারেন যে 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 6 দুগুণে 12 আর একে হচ্ছে 13, হাতে থাকলো 1, 4 দুগুণে 8 আর একে হচ্ছে 9, যেহেতু এক ঘর আগে দশমিক আছে এখানেও এক ঘর আগে দশমিক, মানে হচ্ছে 93। এভাবে করেও করতে পারেন, সমস্যা নাই, 93 আসলো। এই দুটা গুণ করলে 93 ভাগ হচ্ছে 15, 93 কে 15 দিয়ে ভাগ করলে 6.2। এটা গেস করেই বোঝা যাচ্ছে, কারণ 6 15 তো 90, আর তো আশেপাশে কোনো অ্যান্সার নাই আর কি, এটা দেখেই বোঝা যাচ্ছে 6.2 হবে অ্যান্সার। ক্লিয়ার? আমরা স্যার সমানুপাতিক হলো কিভাবে? এদের দাম কিন্তু আপনি বলছেন ছাগল বাড়লে কাউ বাড়বে, হ্যাঁ, ছাগল বাড়লে কাউ বাড়লে তো সমানুপাতিক, বাড়লে বাড়লে সমানুপাতিক, আর একটা বাড়লে আর একটা কমলে ব্যস্তানুপাতিক। বাড়লে যদি বাড়ে, কমলে যদি কমে, তাহলে সেটাকে বলে সমানুপাতিক। আর যদি একটা বাড়ে অন্যটা কমে, তাহলে সেটাকে বলবো আমরা ব্যস্তানুপাতিক। ওকে, ঠিক আছে। দেখেন, এখানে এখানে যেটা বলেছে সেটা হচ্ছে যে আহ 350 টাকা, 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে, মানে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কেনা হয়েছে। ওকে, 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা ভ্যাট দিতে হবে? তাহলে 350 টাকা গুণন 3 কেজি, তার মানে হচ্ছে 0.5 আহ 10, মানে 1,050 টাকার মিষ্টি কেনা হয়েছে। 4 টাকা হারে ভ্যাট দেওয়া মানে কি, মানে শতে 4 টাকা, 100 টাকায় ভ্যাট হচ্ছে 100 টাকায় ভ্যাট দেওয়া হয়েছে হচ্ছে 4 টাকা, 100 টাকায় 4 টাকা ভ্যাট দেওয়া হয়েছে, তাহলে 1 টাকায় দেওয়া হবে 4/100, তার মানে 1,050 টাকায় ভ্যাট দেওয়া হবে ইন্টু 1,050, তার মানে শূন্য শূন্য কাটা, তার মানে 2 এখানে 5 আসে, এটা কাটাকাটি করলে 2 1 আসে, 42 টাকা, 42 টাকা ভ্যাট দিতে হবে। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? 4 টাকা হারে ভ্যাট দেওয়া মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা করে ভ্যাট দিতে হবে। মানে প্রথমে আমি আবার বলে দিই যে আমার আমার মিষ্টি কেনা হয়েছে 350 টাকা দরে, 3 কেজি মিষ্টি কেনা হয়েছে, তাহলে 350 গুণন 3, মোট মিষ্টি কেনা হয়েছে এত টাকার, তাহলে 3 35 105, তার মানে এত টাকার মিষ্টি কেনা হয়েছে 1,050 টাকার। তাহলে আমাকে ভ্যাট দিতে হবে 4 টাকা দরে, 4 টাকা দরে ভ্যাট দেওয়া মানে 100 টাকায় ভ্যাট দিতে হবে 4 টাকা, 4 টাকা দরে মানে হচ্ছে ভ্যাট দেওয়ার কথা হচ্ছে 4 টাকা, 100 টাকায় 4 টাকা ভ্যাট দিতে হবে। তাহলে 1,050 টাকায় কত টাকা ভ্যাট দিতে হবে? তাহলে 1 টাকায় ভ্যাট দিতে হবে 4/100, তার মানে 1,000 টাকায় 1,050 টাকা ভ্যাট দিতে হবে এরকম, একটা শূন্য কাটা, এটা 2 দিয়ে কাটলে 5 দিয়ে মানে আমি 2 দিয়ে কাটলাম, তারপরে 5, 5 দিয়ে কাটলে 21, 21 দুগুণে 42 হচ্ছে অ্যান্সার, 42 টাকা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আমরা বিসিএস 36তম বিসিএস এ আসছে। ক্লিয়ার? আমরা
ওকে, ঠিক আছে। কোন সম্পত্তির এত অংশের মূল্য এত হইলো, এত অংশের মূল্য কত, এই জিনিসটাই হচ্ছে ওই টাইপের অঙ্ক। সহকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী পরীক্ষা 2019-এ আসছে, সুন্দর একটা অঙ্ক। এই যে দেখেন 0.875 অংশের মূল্য, অংশের মূল্য বলেছে, অংশের মূল্য বলেছে 9,212 টাকা। হ্যাঁ, তাহলে এক অংশের মূল্য কত বলেন তো? এটা সমানুপাতিক নাকি ব্যস্ত? কেউ যদি এটা চিন্তা করে এইটার চেয়ে তো এক বড়, তাহলে বড় হইলে তো গুণ হবে, এটা হবে নাকি অংশের মূল্য, অংশ বাড়লে তো টাকা বাড়ে, মানে সমানুপাতিক, আসলে এটা ভাগ হবে। কথা কি বুঝেন নাই আপনারা? এটা কিন্তু ভাগই হবে, এটা কিন্তু ওইভাবে চিন্তা করা যাবে না, সমানুপাতিক, যেহেতু সমানুপাতিক জন্য ভাগ হবে, যেহেতু সমানুপাতিক আছে। ক্লিয়ার? একে আসলে ভাগ করতে হবে, একে আসলে, মানে এটা এটা চিন্তা করা যাবে না যে এটার চেয়ে তো এটা বড় তাহলে মনে হয় গুণ হবে, এই কাজ কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 0.75, 0.75 এর জন্য 0.75 এর জন্য ইন্টু 0.75 দিয়ে দিতে হবে। তারপরে আমি জানি কি করাতাম, মানে এই দশমিক উঠানোর কাহিনী কি, এই দশমিকের পরে এখানে দুইটা ডিজিট আছে, এখানে তিনটা ডিজিট আছে, আমি দশমিকের পরে ডিজিট সমান করার জন্য এখানে একটা শূন্য বসাই দিলাম। শূন্য বসাইলে তো আর মানে চেঞ্জ হয় না, কারণ 0.75 শূন্য মানেই 0.75, একটা শূন্য বসাই দেওয়ার পিছনে কারণ দশমিকের পরে এখানেও তিনটা ডিজিট হলো, এখানেও তিনটা ডিজিট হলো, এখন সুন্দর মতো করে উঠাই দিতে পারবো। উঠাই দিলাম। এখন আমরা কাটাকাটি করি, আল্লাহর ওয়াস্তে কাটাকাটি করা শুরু করে দিই। মনে করেন আমরা 5 দিয়ে কাটলাম, ফার্স্টে 5 দিয়ে কাটলে 5, 15, 75 শূন্য, এখানে 5 দিয়ে কাটলে 5 × 5 = 3, 7, 5 × 7 = 35, 2, 5, 5, 5 = 25, আবার 5 দিয়ে যায়, 5 দিয়ে কাটলে 3, 5, 15 শূন্য, 5 দিয়ে যায় 3, 5, 15, 5, 5, 25, আবার 5 দিয়ে যায়, 5, 7, 35, 5, 6, 30। এইবার আমাদের দেখি 7 দিয়ে যায় কিনা, যেহেতু সবগুলা ইয়াতে আছে 7 দিয়ে এটা যাওয়ার কথা, আমরা চেষ্টা করি। 7 × 7 = 2, 2, 3, 9, 3, 7, 21, 1, 1, 7 × 7 = 4, 2, হ্যাঁ 6, 7, 42 চলে গেছে। তার মানে এখন যদি গুণ করি 6, 6, 36, 6 × 6 আর 3 হচ্ছে 9, 3, 6 হচ্ছে 18, আর 6 হচ্ছে 6 আর 1 7, তার মানে 78, 96 ক নাম্বার হবে অ্যান্সার? ক্লিয়ার? আমরা দেখেন তো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন এর আগের মতো অঙ্ক, এগুলো অঙ্ক আর করানোর দরকার নেই, এগুলো অঙ্ক আপনারা পারবেন এখন, তাই না? এটা কি একটা প্র্যাকটিস করবেন? করেন দেখি, এটা সবাই অ্যান্সার দেন তো দেখি। স্যার ফার্স্ট ক্লাসে বুঝেন 6 থেকে 9 পর্যন্ত কিছু ভিডিও। আচ্ছা, ঠিক আছে, ওকে, সবাই চেক করেন, সবাই এইটা এগুলো চেক করেন। সেটা হচ্ছে এই এই অঙ্কটা নিজেরা করেন, নিজেরা করেন, এই টাইপের অঙ্ক অনেকগুলো যেহেতু করাই দিছি। ভাই পিল্লির পরে অর্চিত, অর্চিত রয়। সবার হয়েছে? আচ্ছা, 10টি গরু 5টি ঘোড়ার সমান, মানে 2টি ঘোড়া মানে কয়টি গরু এটা বের করতে হবে। তার মানে 5টি ঘোড়া আর 15টি গরু হচ্ছে সমান। তার মানে আমাকে আমাকে বের করা লাগবে 2টি গরু, 2টি ঘোড়া মানে কয়টি গরু। তার মানে 15 ভাগ হচ্ছে 5, মানে হচ্ছে এখানে 3 পাওয়া যাচ্ছে, ইন্টু হচ্ছে 2, মানে 3 দুগুণে 6টি গরু। তার মানে 2টি ঘোড়া মানে হচ্ছে 6টা গরু। তার মানে 6টা গরুর, যেহেতু 2টি ঘোড়া মানে 6টা গরু, তার মানে 2টা ঘোড়ার মূল্য যেটা 6টা গরুরও মূল্য তাই। তাহলে 6টা গরুর মূল্য হচ্ছে 3,000, তাহলে এক একটা গরু হচ্ছে কত? 500 টাকা করে, তাই না? এক একটা গরু হচ্ছে 500 টাকা করে, অ্যান্সার হচ্ছে 500 টাকা। ক্লিয়ার? আমরা 6টা গরুর দাম
6টি গরুর দাম হচ্ছে 3,000 টাকা। 3,000, তার মানে একটি গরু চেয়েছে, তার মানে 3,000 ভাগ হচ্ছে 6, তার মানে 500। অ্যান্সার হবে 500। ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন সবাই। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই টাইপের আরেকটা কোশ্চেন, যে এম এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে পি এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? আচ্ছা, তার মানে দেখেন, পি টাকায় মানে আমার আমার সবসময় যেটা বের করতে হয় সেটাকে বাম পাশে রাখতে হয়, পি সেটাকে ডান পাশে রাখতে হয়, আর যেটা দেয়া থাকে সেটাকে বাম পাশে দিতে হয়। কয়টি পেন্সিল পাওয়া যাবে মানে টিটাকে ডান পাশে রাখতে হবে। তার মানে পি টাকায় পাওয়া যায় এম সংখ্যক পেন্সিল, মানে এমটি পেন্সিল পাওয়া যায়। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? এম বাই পি। অতএব আপনার এম টাকায় কতগুলো পাওয়া যাবে? তাহলে এম ইন্টু এম ডিভিশন হচ্ছে পি, এতটি পেন্সিল, তার মানে এম স্কোয়ার বাই পি, এতটি পেন্সিল পাওয়া যাবে। ক্লিয়ার কিনা দেখেন সবাই? ক্লিয়ার, কারণ সমানুপাতিক তো, একের বেলা ভাগ হবে, একের বেলা ভাগ হবে এবং তারপরে এক থেকে কোনো কিছুতে গেলে গুণ হবে। তার মানে পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল, পি টাকায় পাওয়া যায়, কারণ আমার তো টাকাটা দেয়া আছে আর টিটা বের করতে হবে, টিটাকে ডান পাশে রাখছি, তাই পি টাকায় পাওয়া যায় এমটি পেন্সিল। 1 টাকায় পাওয়া যাবে এম বাই পি, উপরে এম নিচে পি আসতেছে, আর এম টাকায় পাওয়া যাবে, মানে এম টাকায় কয়টা পাওয়া যাবে? তাহলে এম টাকায় পাওয়া যাবে গুণ হয়ে যাবে এম ইন্টু এম বাই পি, মানে এম স্কোয়ার বাই পি। তাই না? মজার না? ওকে, কোশ্চেনটা মজার ছিল। এই টাইপের কোশ্চেন আসে মাঝে মধ্যে। আচ্ছা, এবার বলেছে যে 4 জন লোক একদিনে 20টি চেয়ার বানাতে পারলে 16 জন লোক 40টি চেয়ার বানাতে কতদিন সময় লাগবে? আচ্ছা, তাহলে আমাকে বলছে যে আহ, মানে 8 জন লোক আছে, 20টি চেয়ার আছে, 20টি চেয়ার বানাতে একদিন সময় লাগছে, একদিন সময় লাগছে। আজমা, মানে সমানুপাতিক কিভাবে হলো বুঝেন নাই? সমানুপাতিক মানে হচ্ছে একটা জিনিস বাড়লে যদি আরেকটা জিনিস বাড়ে, মানে যত মানে একটা বেশি হলে যদি আরেকটা বেশি হয় তাহলে সেটাকে বলে সমানুপাতিক। যদি ঘোড়ার সংখ্যা বেশি হয় তাহলে ওই রকম গরুর সংখ্যাও বেশি হবে, সেই জন্য সমানুপাতিক ছিল। এখানে দেখেন, এখন বলেন যে 8 জন লোক, 8 জন লোকের একদিন যদি সময় লাগে, আপনি আমাকে বলেন এই 8 জন লোকের সাথে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এটা বলেন। 8 জন লোকের সাথে দিন সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এটা বলেন। সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? যে 8 জন লোক যদি বাড়ে, এ যদি বেশি হয়, তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? তাহলে কম লাগবে, তার মানে এইটা বেশি হলে কম দিন লাগবে, এটা কম হইলে এটা বেশি দিন লাগবে, নাকি? তাই না? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সেটা আমাকে বলেন। এটা কিন্তু ব্যস্তানুপাতিক, তার মানে এইটার সাথে এই জনের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে এটা এখানে লিখে রাখলাম, এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর টি এর সাথে, মানে 20টা চেয়ার, 20টা চেয়ার, কামরুজ্জামান ভাই, আপনার এর আগের দিনও একই কোশ্চেন করছেন, আপনারে বলছি যে বিসিএস প্রিলির পরে আবার একই কোশ্চেন করতেছেন কেন? এটা তো প্রিলির পরে দেওয়া হবে, আপনাকে তো বলাই হলো, আবার ওই একই কোশ্চেন এখানে করতেছেন কেন? দেখেন, এই 8 জন লোক 20টি চেয়ার একদিনে করতে পারে, তাহলে 20টা চেয়ারের জায়গায় যদি কম চেয়ার থাকে তাহলে কম কম দিন লাগবে, যত কম কাজ হবে তত কম দিন লাগবে, যদি আরো বেশি চেয়ার তৈরি করতে হয় আরো বেশি দিন লাগবে। তার মানে এটার সাথে সমানুপাতিক। এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক ক্লিয়ার কিনা আমরা? সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক ক্লিয়ার কিনা? তাহলে এইটা যেহেতু ব্যস্তানুপাতিক, প্রথমটা যেহেতু ব্যস্তানুপাতিক, এইটার যদি এক করি, আবার এইটাও যদি আমি এক করি, তাহলে 1 জন লোক একটি চেয়ার যদি করি, তাহলে প্রথমটার জন্য ব্যস্তানুপাতিক, যেটার জন্য ব্যস্তানুপাতিক সেটা হবে গুণ, যেটার জন্য সমানুপাতিক সমানুপাতিকের জন্য তো ভাগ হয়, তাই ভাগ। আবার সেইখান থেকে আমাকে বলছে 16 জন লোক 40টি চেয়ার, তাহলে এইটা ছিল সমানুপাতিক, মানে এইটার কিন্তু এই যে 8-এরটা যেহেতু উপরে গেছে, তার মানে 16টা কিন্তু নিচে আসবে এমনিতেই, মানে একটা যেটা গুণ হয়েছে পরেরটাতে আসলে ভাগ হবে, এটার বুঝারও দরকার নাই। আর এখানে 20 যেহেতু এখানে উপরে গেছে, তার মানে নিচে গেছে, তার মানে 40 আসলে উপরে আসবে, কারণ প্রথমটা সমানুপাতিক যেহেতু প্রথমটা ভাগ হইলে পরেরটা আসলে গুণ।
তার মানে কাটাকাটি করলে এটা 2, এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 2 আসে, 2 2 কাটাকাটি করলে এখানে 1 আসে, অ্যান্সার হবে 1। ক্লিয়ার কিনা দেখেন তো, বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন কাহিনীটা? আমরা আমরা যখন পরীক্ষায় যখন করব তখন কিভাবে করব? এত কিছু লিখবো না? লিখবো না। আমরা আমরা জাস্ট লিখবো 8 জন, জন লিখবো 8 জন লোক 20টি চেয়ার করতে পারে হচ্ছে একদিনে, এই কাহিনীটা লিখবো। তারপরে এইটাকে জাস্ট আমি বলবো যে এটা ব্যস্তানুপাতিক, যাতে জনের সাথে দিন হচ্ছে ব্যস্তানুপাতিক, আর টি এর সাথে হচ্ছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক যদি হয়, তাহলে এইটার যদি 1 আসে, তাহলে 1 আসলে আমরা জানি যে সমানুপাতিকের বেলা ভাগ হয়, আর সরি এটা তো ব্যস্তানুপাতিক ছিল, ব্যস্তানুপাতিকের বেলা গুণ হয় আর সমানুপাতিকের বেলা ভাগ হয়, যেহেতু এটা ব্যস্তানুপাতিক তাই গুণ হইলো, আর সমানুপাতিক হইলে ভাগ হবে, শেষ। এইখানে যা হয়েছে আপনারা বের করতে বলছে কি কতজন লোক? 16 জন লোক। তাহলে এই জায়গায় যদি 16 দেই, তাহলে 16 জন লোকে উপরে 8 গেছে, এই যে 8টা তো উপরে গেছে, তার মানে 16টা অবশ্যই নিচে আসবে। আবার 20 জন লোকের জায়গায় 20টি চেয়ারের জায়গায় এখানে আছে 40টি চেয়ার, 20টা যেহেতু নিচে ছিল তার মানে উপরে যাবে 40টা। এই কাহিনী। এই তো 2, এটা কাটাকাটি করলে এখানে 2 2 2 কাটা, তার মানে 1 আসবে। ঠিক আছে, একদিনে। ক্লিয়ার কিনা? মানে আমাদেরকে আমাদেরকে জাস্ট সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক যদি জিনিসটা, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক জিনিসটা যদি আমরা একটু ক্লিয়ার হয়ে যাই, তাহলে আর কোনো ভেজাল নাই। মানে একটিতে আসার সময় আমি ওইটাই প্রথম থেকে বলতেছিলাম, একটিতে যখন আসবো তখন যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে গুণ হবে, আর সমানুপাতিক হলে ভাগ হবে, এতটুকু মনে হলে হয়ে গেল। আর বাকিটা হচ্ছে একে আসার সময় যা করছি তার উল্টা কাজ করলেই হয়ে যাবে পরেরটাতে। ওকে, ঠিক আছে। 15 জন লোক একটি কাজ, 15 জন লোক একটি কাজ 3 ঘন্টায় করে, 3 ঘন্টায় করে, 3 ঘন্টায় করতেছে। আচ্ছা, 5 জন লোক ওই কাজটা কত কত ঘন্টায় করবে? তাহলে যতজন বেশি বেশি হবে একটা কাজ করতে, তাহলে কম সময় লাগবে। তার মানে লোক সংখ্যা বেশি হলে সময় লাগবে কম। তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে একজন লোকের বেলা আসলে গুণ হবে, একে আসার সময় গুণ হবে, আর আমার তো বলছে 5 জন, তার মানে 5-এ আসার সময় এখানে ভাগ হয়ে যাবে। তার মানে কাটাকাটি করলে 3 3 9, 9 ঘন্টা লাগবে। ক্লিয়ার কিনা? শারমিন পলি, ক্লিয়ার না? 44 নাম্বারটা শর্টকাট। আচ্ছা, আপনারা একটু আমাকে ইয়ে করেন, 44 নাম্বারটা কি ক্লিয়ার? কে কে ক্লিয়ার, কে কে না? 44 45 ক্লিয়ার হয়েছে, 44 আর 46 নাম্বারটা ক্লিয়ার কিনা সবাই? যে কারা কারা ক্লিয়ার, কারা কারা ক্লিয়ার না, আমাকে একটু জানান দেখি। মানে 2 1 জন বলছে ক্লিয়ার না, মানে এটা কি 44-এর কথা বলছিল কিনা? শারমিন পলি ক্লিয়ার না, আচ্ছা একজন পাইছি। এদিকে আরেকজন আছে সাউদা, সাউদা ক্লিয়ার না, ওকে, ভেরি গুড। আর কে কে আছে ক্লিয়ার? বাকি সবাই ক্লিয়ার 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 ক্লিয়ার। আহ এটাও ক্লিয়ার। আচ্ছা, শারমিন পলি আর হচ্ছে তানিয়া সুলতানা, হ্যাঁ ওকে, ভেরি গুড। যারা ক্লিয়ার না এভাবে করে বলবেন আর কি, তাহলে আমরা আরেকবার করব। কারণ 44 নাম্বারটা ইম্পর্টেন্ট আসলে, এই টাইপের 3টা জিনিস দেওয়া থাকলে ইম্পর্টেন্ট জিনিসটা আছে। তো আমার আমার প্রথম প্রথম যখন আমি লজিক দিচ্ছিলাম, তখন কি আপনারা কি বুঝছিলেন যে আমি যে 2 ভাগে করে ভাগ করছিলাম, যে ধরেন আপনাকে যদি আমি বলি যে 15 জন লোক, 15 জন লোক একটা কাজ 45 দিনে করে, 15 জন লোক একটা কাজ 45 দিনে করে, তাহলে একজন লোক যখন আসবে তখন 45-কে আমি গুণ করব নাকি ভাগ করব? 15 জন লোক একটা কাজ যদি 45 দিনে করে, তাহলে জন বেশি হইলে দিন কম লাগবে। যেহেতু জন বেশি হইলে দিন কম লাগবে, তাহলে আমাদের কি এটা এটা বেশি, এটা কম, বেশি কম যদি উল্টা হয় তাহলে এটাকে বলে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হইলে উপর থেকে একে আসার সময় সবসময় গুণ হবে, এইটা আর এটা গুণ করে দিতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। এবং 1 থেকে কোনো কিছুতে গেলে ভাগ করতে হবে, উপরে যা করছেন তারপরে যদি গুণ করে থাকেন পরের বার অবশ্যই ভাগ করতে হবে, একটাতে ভাগ করলে পরের বার গুণ করতে হয়। তার মানে 15 থেকে আমাকে যদি বের করতে হয় 60 জন লোক কত দিনে করবে, তার মানে 45 গুণন 15 ভাগ 60 হবে আর কি, বিষয়টা এরকম। মানে এইভাবে করে এতদিনে হবে, মানে বিষয়টা হচ্ছে এরকম। আর যদি 15টি 15টি কলার দাম, 15টি কলার দাম আমি 5টি কলার দাম আমি ধরলাম যে 30 টাকা, 30 টাকা।
আমি বললাম যে একটা কলার দাম কি হবে, কলা বেশি হইলে টাকা বেশি লাগে, তার মানে সমানুপাতিক। এইটাও বেশি লাগলে, বেশিটি কলা থাকলে বেশি টাকা লাগবে, তার মানে সমানুপাতিক। তার মানে একটা কলার বেলা এখানে হচ্ছে ভাগ হবে। আমি বলছি যখন সমানুপাতিক হবে তখন প্রথমবারে একে আসার সময় ভাগ, আর যদি ব্যস্তানুপাতিক হয় তাহলে একে আসার সময় গুণ। এতটুকু জিনিস মনে রাখতে হবে। এই জিনিসটা যদি মনে থাকে, এবং তারপরের কাহিনীটা হচ্ছে এখান থেকে যদি আমাকে বলে 15টি কলার দাম কত, তাহলে আমাকে জাস্ট এখানে যেহেতু ভাগ করছি পরের বার জাস্ট গুণ করবো, কাহিনী এটাই। এতটুকু জিনিস মনে থাকলেই হয়ে গেল, আর কিছু না। হ্যাঁ, এটা কাটাকাটি করলে যা আসে 90 টাকা লাগবে। তো এখানে এই দুইটা কনসেপ্টই একসাথে কাজে লাগতেছে, যে 8জন লোক আমার 20টি চেয়ার বানাইছে একদিনে, 20টি চেয়ার একদিনে বানাইছে। যেহেতু কত দিন সময় লাগবে, তাই আমার তো সময় চাইছে কত দিন সময় লাগবে। তাহলে 8জন লোক 20টি চেয়ার একদিনে বানাইছে। তাহলে 8জন লোক, আমি লোকের সংখ্যা যদি বাড়ায় দেই তাহলে আমার কি চেয়ার বানাইতে বেশি দিন সময় লাগবে না? দেখেন, লোকের সংখ্যা যদি বেশি হয় তাহলে চেয়ার কিন্তু কম দিনে বানায় ফেলতে পারবো। আর লোকের সংখ্যা যদি 1জন লোক হইতো তাহলে তো এই চেয়ার বানাইতে আরো বেশি দিন সময় লাগতো, এই 20টা চেয়ারই বানাইতে অনেক বেশি দিন সময় লাগতো। তার মানে এইটা বেশি হইলে এটা কম লাগে, এটা কম লাগলে এটা বেশি লাগে। এই জিনিসটারই নাম হচ্ছে ব্যস্তানুপাতিক। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যেটার সাথে আমি বের করতেছি তার সাথে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এইটা আমাকে মাইন্ডের মধ্যে খেলে নিতে হবে, এই জিনিসটা মুহূর্তের মধ্যে খেলে নিতে হবে যে হ্যাঁ এটা ব্যস্তানুপাতিক আছে সম্পর্ক। আবার 20টা চেয়ার বানাইতে যতদিন সময় লাগে, 20টা চেয়ার বানাইতে যতদিন সময় লাগবে, চেয়ারের সংখ্যা যদি বাড়ায় দিই তাহলে আরো বেশি দিন সময় লাগবে। তার মানে এইটা বাড়লে এটাও বাড়বে, তার মানে এটা হচ্ছে সমানুপাতিক। বাড়লে যদি বাড়ে সেটাকে বলে সমানুপাতিক, কমলে কমলে এটাকে সমানুপাতিক বলে, আর একটা বাড়লে আরেকটা যদি কমে এটাকে বলে ব্যস্তানুপাতিক। আচ্ছা, একটু আগে বললাম ব্যস্তানুপাতিকের বেলা যখন আমরা একে আসবো, একে আসার সময় আমাকে আসলে গুণ করে দিতে হয়, 8-এর সাথে 1 গুণ করে দিতে হবে, 1 আর 8 গুণন। আর সমানুপাতিকের বেলা ভাগ করতে হবে, একে আসতে গেলে ভাগ করে দিতে হয়, তার মানে এটা দিয়ে ভাগ করতে হবে সমানুপাতিকের বেলা। এরপরে বলছে 16 জন লোক 40টি চেয়ার, তার মানে এখানে আছে 16, এইটা হচ্ছে 16 জন হচ্ছে ব্যস্তানুপাতিকের ওই জায়গায়। তাহলে এর আগের বার গুণ হয়েছে, এবার অবশ্যই কি হবে, ভাগ 16 জন। এক থেকে এই জায়গায় গেলে গুণ মানে ভাগ করতে হবে, তার মানে 16 জন লোকের বেলায় এটা। নিচে তো 20 ছিলই। আর কত কতটি চেয়ার, 40টি চেয়ার, তার মানে 40টি চেয়ারের জন্য আমাদেরকে এখানে গুণ করে দিতে হবে। তার মানে এই জিনিসটাই আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। 2, এটা কাটাকাটি করলে এখানে 2 আসে, তার মানে 1 দিনে। ঠিক আছে। এই ইউটিউবে এরকম ভিডিও আছে আপনার, মানে এটা কি কোশ্চেন করছেন নাকি জিজ্ঞেস করছেন? রাকিব হাসান, ইউটিউবে এরকম ভিডিও আছে আপনার, এটা কি কোশ্চেন ছিল নাকি জিজ্ঞেস করছেন? মানে মানে কোশ্চেন করছেন নাকি, মানে আপনি বলছেন আর কি সেটা? ও আমি দেখছিলাম, ওকে। ওকে, হ্যাঁ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি, ইউটিউবের ভিডিওটা আরেকটু আলাদা টাইপের করে দিয়েছিলাম, সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে মানে আরেকটা নিয়মে করে দিয়েছিলাম। সেটাও একটা মজার নিয়ম আর কি। তো দরকার নেই, এত এত নিয়ম শিখলে ভুলে যেতে পারেন, ইউটিউবের নিয়মটা দিয়ে আর শেখাচ্ছে না। আরেকটা নিয়মে শিখাই দিয়েছিলাম ওখানে, সমানুপাতিক ব্যস্তানুপাতিক এক লাইনে কিভাবে করে করা যায় সেটা আমি করে দিয়েছিলাম ইউটিউবে। ওকে, এরপরে হচ্ছে 47 নাম্বার। 12 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, 20 জন লোক উক্ত কাজটি কত দিনে করতে পারবে? ওকে, তাহলে 12 জন লোক করতে পারে 20 দিনে। অনুপাতের আর কোনো ক্লাস হবে কিনা? আর তার মানে 20 জন লোক, 20 জন লোক মানে হচ্ছে 20 জন লোকের যদি কথা বলি, সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক, জনের সাথে দিন হচ্ছে ব্যস্তানুপাতিক, কারণ জন বাড়লে দিন কম লাগে। ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক হইলে একের বেলা গুণ হবে, একের বেলা এই দুটো গুণ, এবং 20-এর বেলা এখানে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে 12 দিনে। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে 12 দিনে। ব্যস্তানুপাতিক, যেহেতু ব্যস্তানুপাতিক হলে 1 আসতে গেলে গুণ হবে, এই দুটো গুণ। 1 থেকে যদি 20-এ যাই তাহলে ভাগ করতে হবে, তারপর ভাগ হচ্ছে 20। ঠিক আছে, ওকে। এটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? ওকে, তো দেখেন এখানে এখানে ব্যাপারটা আহ, এখানে ব্যাপারটা যেটা দেওয়া আছে যে 200 জন লোকের
হ্যাঁ 20 সপ্তাহ চলে, তার মানে 20 সপ্তাহ চলে, 20 সপ্তাহ চলে 200 জন লোকের, 200 জন, তাহলে 1 সপ্তাহ চলবে কতজন লোকের? এখন এখন এই কাহিনীটা বুঝেন আগে। আমি আমি আগে যদি বলি যে যে পরিমাণ খাদ্য, মানে এই একটা খাদ্য আছে, যদি এই এই খাদ্যটা আমি যদি 20 সপ্তাহ, 200 জন লোক হচ্ছে মানে 20 সপ্তাহে এটা শেষ করবে, তাহলে 1 সপ্তাহের মধ্যে কি আরো বেশি জন খাইতে পারবে? অবশ্যই। মানে আমার যদি দিন বেশি হয়, দিন বেশি হইলে আমরা আসলে কম জন লোক খাইতে পারবে, মানে খাদ্য তো ফিক্সড, মনে করেন খাদ্যের পরিমাণ ফিক্সড, তাহলে খাদ্য যদি আমি মনে করি যে 200 জন লোকের 20 সপ্তাহের খাবার আছে, 20 সপ্তাহের খাবার, তাহলে আমি যদি দিনটাকে কমাই দেই, দিনটাকে যদি কমাই দিই, মনে করেন একদিন, একদিনের কতজনের খাবার আছে, অনেকজন খাইতে পারবে একদিনে, যদি খাবারটা শেষ করতে চাই তাহলে অনেকজন বেশি, তার মানে এইটা কম হইলে এটা বেশি হবে, এটা বেশি হইলে এটা কম হবে। আমি যদি বলি আমি এই খাবার 50 সপ্তাহ ধরে চালাবো, তাহলে কম জন লোক খাইতে পারবে, 50 সপ্তাহ তো আর 200 জন খাইতে পারবে না, কম জন খাইতে পারবে, কারণ খাবার তো ফিক্সড। সেই জন্য এইটা বেশি হলে এটা কম, এটা কম হলে এটা বেশি, তার মানে এটা ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে গুণ হবে, প্রথমটা প্রথমটা হবে গুণ, এবং সেখানে 8 সপ্তাহের কথা বলছে, তার মানে 8 হবে, এটা হচ্ছে ভাগ, তার মানে 8-এর সাথে এটা গুণ করলে, ভাগ করলে কত আসতেছে, 8 দুগুণে 16, 5 8 40, তার মানে 25 দুগুণে 50, মানে 500 জন, 500 জন লোক, 500 জন লোকের জন্য এটা চলবে। বুঝেছি সবাই? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। 15 জন, 15 জন লোক, 15 জন লোক কোনো একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, ওই কাজে, ওই কাজে আরো 5 জন অতিরিক্ত অতিরিক্ত লোক আনলে কত দিনে সম্পন্ন করতে পারবে? তার মানে 15 জন যদি, 15 জন 20 দিনে করে, জনের পরিমাণ যদি বাড়ায় দেন, এটা যদি বাড়ে তাহলে দিন কম লাগবে, তার মানে ব্যস্তানুপাতিক, তার মানে একজন লোক আসলে 20 গুণন 15 দিনে করতে পারবে একজন লোকের জন্য ওই কাজটা করতে। 5 জন বাড়াই দিচ্ছেন, তার মানে এখন আছে 20 জন, 20 জন লোক করতে পারবে, 20 গুণন 15 ভাগ হচ্ছে 20, তার মানে অ্যাকচুয়ালি 15 দিনে করতে পারবে, তাই না? 5 জন লোক অতিরিক্ত নেওয়া হয়েছে, মানে আগে তো 15 জন ছিল, তাহলে 5 জন অতিরিক্ত নিলে এখন কতজন হয়েছে? 15 আর 5 যোগ করলে 20 জন হয়েছে, তাহলে 20 জন লোক কত দিনে করবে সেটা আসলে বের করতে বলছে। ক্লিয়ার? আমরা অ্যান্সার হচ্ছে 15 দিনে, তার মানে অ্যান্সার হচ্ছে 15 দিনে করতে পারবে। 15 জন লোক 20 দিনে, একজন লোক কত দিনে? 20 জন লোক কত দিনে? শুনেন ভিডিওটা, মানে যাদের বুঝার একটু প্রবলেম হতে পারে বা টিয়া, ভিডিওটা আবার দেখবেন, মানে ভিডিও তো এই জন্য আপলোড করে দেওয়া, একবার ভিডিওটা দেখেই, লাইভ ক্লাস করছি জন্য যে ভিডিও দেখা যাবে না তা তো নয়। হ্যাঁ, মানে যাদের বুঝতে একবারে সমস্যা হচ্ছে একটু আমাকে জিজ্ঞেস করবেন, তারপরেও যদি মনে হয় যে আরেকবার দেখলে ক্লিয়ার হবো, হ্যাঁ দেখে আপনি পজ করে করে দেখে 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 ক্লিয়ার হবেন, তাহলে সুবিধা হবে। আহ বলছে যে 60 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে, 18 দিনে করতে পারে, 60 জন লোক হচ্ছে 18 দিনে করতে পারে, তার মানে 60 জন হচ্ছে 18 দিন, তার মানে উক্ত কাজ 36 জন লোক কত দিনে করতে পারবে? ব্যস্তানুপাতিক তো, কারণ জন বাড়লে দিন কমবে, তার মানে 18 গুণন 60 বাই হচ্ছে 36, তাই না? বাই হচ্ছে 36, 6 দিয়ে যদি কাটি, 3 6 18, ও 18 দ্বিগুণিত 36, তার মানে 1 এটা 2, তার মানে 30 দিনে। ওকে, অ্যান্সার হবে 30 দিনে। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ চৌধুরী, করে দেবো, সমস্যা নাই। সহজ, এটা তো বেশি সহজ ছিল অঙ্ক, এর চেয়ে কঠিন অঙ্কগুলো করছি এখানে, আর অতিরিক্ত 3 জন, এটা আপনারা করেন, একটু প্র্যাকটিস করেন, এটা বলেন দেখি এটার অ্যান্সার কি হবে? এর অ্যান্সার কি হবে? 8 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, আহ কাজটি 3 দিনে শেষ করতে হলে নতুন কয়জন যোগ দিতে হবে বলেন? মানে আমার 6 দিনে, 6 দিনে করে হচ্ছে 8 জন লোক, তাহলে একদিনে যদি শেষ করতে চান তাহলে অবশ্যই বেশি জন লোকের দরকার আপনার, তাহলে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে কি গুণ, তাহলে আমি 3 দিনে শেষ করতে চাই, তাহলে 3 দিনে শেষ করতে চাইলে 8 গুণন 6 ভাগ
এটা এটা আস্তে আস্তে 16 জন লোকের দরকার। তাহলে এক্সট্রা আর কয়জন লোকের দরকার? 8 জন তো আছে, এক্সট্রা আরো 8 জন লোকের দরকার হবে। ক্লিয়ার? আমরা এক্সট্রা কতজন লোকের দরকার হবে, এক্সট্রা অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে সেটা চাওয়া হয়েছে। তার মানে অতিরিক্ত আরো 8 জন লোকের নিয়োগ দিতে হবে। হ্যাঁ, জন আর দিন, মানে আপনারা লোক আর সময়, লোক আর সময় পরস্পরের সাধারণত ব্যস্তানুপাতিক হয় আর কি। সাধারণত মানে কাজের বেলা, কাজ যদি ফিক্স থাকে, ঠিক আছে, কাজ যদি ফিক্স থাকে, একটা নির্দিষ্ট কাজের বেলা, কাজ করার বেলা, যে জন এবং দিন পরস্পরের ব্যস্তানুপাতিক সব সময়, জন এবং দিন পরস্পরের ব্যস্তানুপাতিক, কাজ যদি ফিক্স থাকে, কাজের পরিমাণ। আচ্ছা, এতজন লোক এত দিনে করে, নতুন কতজন লোক নিয়োগ দিতে হবে, সেম অঙ্ক। এইবার এইটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবার আসেন, একটি ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। নতুন কয়েকজন ছাত্র আসায় 20 দিনে খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? আচ্ছা, তাহলে দেখেন, এইটা 32 দিনের খাবার ছিল, কিন্তু শেষ হয়ে গেছে 20 দিনে, শেষ হয়ে গেছে 20 দিনে। তাহলে 32 দিনের খাবার যদি 15 জন খায়, তাহলে 20 দিনে কয়জন খাইছে আসলে সেটা আমি বের করে ফেললেই হয়ে যাবে। তাহলে 32 দিনের খাবার, মানে খাবার তো ফিক্সড, তাহলে 32 দিনের খাবার আছে 15 জনের জন্য, 15 জনের জন্য। তাহলে একদিনের খাবার আছে কতজনের জন্য? একদিনে শেষ করতে পারবে 15 × 32, এতজন খাওয়া, এতজন লোক। কিন্তু 20 দিনে শেষ হয়েছে, তার মানে 20 দিনে শেষ হওয়ার জন্য 15 × 32 / 20 ব্যস্তানুপাতিক তো। কারণ একদিনে তো বেশি জন, মানে আমি যদি কমাই, দিনের পরিমাণ কমাই, তাহলে জন তো বেশি লাগবে। তার মানে এখানে যদি কাটাকাটি করি, 3 × 5 = 15, 4 × 5 = 20, আর এখানে আসতেছে 4 × 8 = 32, তার মানে 3 × 8 = 24 জন। তার মানে 24 জন লোক। তাহলে এখানে আগে লোক ছিল হচ্ছে 15 জন, তাহলে 24 থেকে 15 যদি বিয়োগ দিই, তাহলে হচ্ছে 9 জন লোক এক্সট্রা আসছে, তাই না? পরে আসলে 9 জন লোক আসছে। পরে কতজন লোক আসছে? 9 জন লোক আসছে। আমার খাবার শেষ করে দিছে তো, 20 দিনে খাবার শেষ করে দিছে, 32 দিনের খাবার 20 দিনে খাবার শেষ করে দিছে। তাহলে 32 জনের খাবার ছিল 15 জনের জন্য, তাহলে 20 দিনে যে শেষ করলো, তাহলে 20 দিনে শেষ করার জন্য আমার আসলে ওখানে লোক আসলে কয়জন ছিল? 24 জন। তাহলে আসলে এক্সট্রা কয়জন আসছে? এক্সট্রা আসলে 9 জন আসছে। ক্লিয়ার না? আমরা এক্সট্রা 9 জন আসছে। হুম, ঠিক আছে। এতদিনের কাজটি, এটা সেম অঙ্ক। 15 জন শ্রমিকের কাজটি শেষ করে, সেম অঙ্ক। এতজন শ্রমিক 20 দিনে সম্পন্ন করতে পারে, এতজন শ্রমিক কতদিনে শেষ করবে, এতজন 8 জন শ্রমিক কতদিন লাগবে। আচ্ছা, এই অঙ্কটা করেন, এই অঙ্কটা করেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, এই টাইপের অঙ্কগুলা বিশেষ করে ইয়ার প্রাথমিক শিক্ষক নিয়োগে আসে আর কি। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাবার আছে, আরো হ্যাঁ কিছু ছাত্র আসে, 20 দিনে শেষ হলো। তাহলে কি হবে? মানে 32 দিনের খাবার আছে 30 জনের জন্য, তাহলে 20 দিনে যে শেষ হয়েছে, কাহিনী কি? তার মানে দিন আর যন্ত্র পরস্পরের ব্যস্তানুপাতিক আর কি। 30 × 32 / 20, শূন্য শূন্য কাটা, তার মানে 16, 3 × 16 = 48 জন, তার মানে 18 জন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 18 জন। মানে 48 জন আসলে লোক ছিল। লোক তো ছিল এখানে কয়জন? লোক দেখা যাচ্ছে এখানে 20 জন ছিল, কিন্তু মানে 30 জন ছিল, তার মানে 48 জন, তার মানে বিয়োগ করলে তো 18 জন লোকের দরকার। তাহলে 48 - 30 করলে 18 জন লোক, কিন্তু অপশনে নাই, 18 জন তো অপশনে নাই, তার মানে কোনোটি নয় হবে অ্যান্সার। ঠিক আছে। 5 দিনে সম্পন্ন করতে হলে হ্যাঁ, এটা এটা করেন। ও, এটা তো কাজ সময়ের অঙ্ক।
হ্যাঁ বলেন, এই দুটো অঙ্ক করেন। 83 নাম্বার অঙ্ক, তাড়াতাড়ি করেন দেখি। 83 নাম্বার অঙ্কটা কে কে পারবেন, করেন দেখি, দেখি কে কে পারেন, করেন। 83 নাম্বার অঙ্ক। পারছেন কেউ? 24 24 24 24 অ্যান্সার আসছে, 24 অ্যান্সার আসছে। সবারই তো অ্যান্সার দেখতেছি 24 আসছে। আচ্ছা এটা করেন, করেন আগে নিজেরা করেন, তারপরে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে। একটা অঙ্ক বলে দিলেই তো হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এই এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা খেয়াল করেন। এখানে যে অঙ্কটা বলা হয়েছে, একটা ছাত্রাবাসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। একটি ছাত্রাবাসে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পরে 20 জন ছাত্র ছাত্রাবাস থেকে চলে গেল, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ দিয়ে শুনেন। এখানে ব্যাপারটা হচ্ছে, এই অঙ্কটা আগে করে দিই, কোশ্চেন নাম্বার 83 পরে করে দিচ্ছি। আগে দেখেন, আগে 84টা করেন। আচ্ছা দেখেন যে প্রথম যে কাজটা, সেটা হচ্ছে যে 200 জন ছাত্রের 120 দিনের খাবার আছে। 30 দিন পর, 30 দিন পরে, 30 দিন পরে আমি যদি চিন্তা করি, 30 দিন পরে যে আমার যে দিনটা আছে, এই 30 দিনে আমাদের আমাদের আর কতদিন, কতদিন আছে? 90 দিন। 90 দিনের, 90 দিনের খাবার আছে। এই 90 দিনের কত জনের জন্য খাবার আছে, এটা আগে আমাকে বলেন। 90 দিনে কত জনের জন্য খাবার আছে আমার কাছে, এটা বলেন দেখি, কত জনের জন্য খাবার আছে 90 দিনের খাবার? ভালো করে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে বলেন। কি ব্যাপার, পারতেছে না কেউ? কেউ কেন? কেউ দিচ্ছে 180, কেউ দিচ্ছে 200, কেউ দিচ্ছে 220, মানে কাহিনী কি? একটা অ্যান্সার দেন, এটা অ্যান্সার কি? একটু বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান ভাই, ভাই ভাই ভাই, বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান। মনে করেন আজকে প্রথম দিন, মানে এই লাইনটা আগে ভালো করে বুঝে নেন, যে 200 জন আছে আমার, 200 জনের জন্য 120 দিনের খাবার আছে, 120 দিন। আমি এরকম করে প্রতিদিন খাচ্ছি 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 খাচ্ছি, এই 200 জনই খাচ্ছে 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 খাচ্ছে। 30 দিন অতিবাহিত হয়েছে। 30 দিন অতিবাহিত হইলে এখনো 90 দিন বাকি আছে। এই 90 দিন কেউ যদি যাইতেও না, আসতেও না, আপনার আমারে এখন বলেন যে কত, এই এই যে খাবারটা আছে, এই 90 দিনের কতজনের খাবার আছে? এটা আমার এখন ক্লিয়ারলি বলেন, কতজনের খাবার আছে? 200 জনেরই খাবার আছে না? ক্লিয়ার? এটা কি বুঝেছি আমরা? 200 জনেরই খাবার আছে না? আমরা তো 30 দিন অতিবাহিত হয়েছে, এই 200 জনই খাচ্ছিল। 90 দিনে 200 জনের খাবার আছে। 90 জনে, 90 দিনের জন্য 200 জনের খাবার আছে। এরপরে 20 জন ছেলে চলে গেছে, তাহলে 20 জন যে চলে গেল, তার মানে এখন আছে 180 জন। তাহলে এই যে দেখেন 200 জনের চলবে, এটা 90 দিন। তাহলে 180 জনের কতদিন চলবে? তাহলে একজনের চলবে বেশি দিন, মানে 90 × 200 জন, 200 দিন। তার মানে 180 জনের চলবে কতদিন? 90 × 200 ভাগ 180। তার মানে 0 0
আচ্ছা, এটা তো এমনিতে কাটে দেওয়া যায়, তো এটা কাটে দিলে 2, তার মানে এখানে আসতেছে 100। কথা কি বুঝছি কি বুঝি নাই? তার মানে 100 দিন চলবে। অবশিষ্ট খাদ্য ছাত্রদের হচ্ছে 100 দিন চলবে। ক্লিয়ার আমরা? মানে যদি 200 জনই থাকতো, সেই 200 জনের কিন্তু 90 দিন চলতো। 200 জনের খাবার, এই 200 জনের মধ্যে আমার কিন্তু 20 জন চলে গেছে, তার মানে 180 জনের ওই খাবারটাই কতদিন চলবে? 100 দিন চলবে। এই 90 দিনের জন্য যে 10 দিন বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার আমরা সবাই? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, বুঝছি কিনা। মানে এই জিনিসটা বোঝাটা খুব জরুরি, যে লোক যে গেছে, যাওয়ার আগের কাহিনী, যে এই যে লোক যে 20 দিন 30 দিন যে পরের কাহিনী, যে 30 দিন যে চলে গেছে, তার মানে 90 দিন যে আর বাকি আছে, এই 90 দিনে কিন্তু 200 জনেরই খাবার আছে। খাবার তো 200 জনই খাচ্ছিল, 200 জন, আজকেও খাইলো কালকেও খাইলো, এরকম করে করে যদি খাইতো, 120 দিনে যায় 200 জনের খাবারই থাকতো লাস্টের দিনে যায়। তার মানে ওই 200 জনেরই খাবার কিন্তু আছে ওই 90 দিনের জন্য। কিন্তু তারপরে আরো 20 জন চলে গেছে, তার মানে 180 জনের কতদিন চলবে এই খাবারটা? 180 জনের জন্য সেটা হচ্ছে 90 × 200 ভাগ হচ্ছে 180। কাটাকাটি করলে এটা হচ্ছে 2, এটা কাটাকাটি করলে 100, তার মানে 100 দিন চলবে। ক্লিয়ার আমরা? আচ্ছা, ওকে। এখন 83 নাম্বারটা, 83 নাম্বারটা একটু বলার চেষ্টা করি আমরা। দেখি 83 নাম্বারটা কে কে পারছেন। 83 নাম্বারটা, 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে। কাজ অবস্থায় 12 দিন, 12 দিন পর 15 জন লোক চলে গেছে। 12 জন লোক চলে গেছে, ঠিক আছে। তো 15 জন লোক যদি 15 জন, 12 দিন পরে যদি 15 জন লোক চলে যায়, তাহলে বাকি কাজটা কত দিনে শেষ করতে পারবে? তাহলে অ্যান্সার কি হবে? 24 দিনে। কিভাবে 24 দিনে বলেন তো? মুনমুন, আপনাকে আনমিউট করলে বলতে পারবেন কিনা যে কিভাবে করছেন? বলতে পারবেন? দেখি, পারবেন? মুখে মুখে করছেন, আচ্ছা। কিভাবে? এটা মুখে মুখে করারই জিনিস। আমি বলে দিই তাহলে, খুবই সুন্দরভাবে মুখে মুখে করা যাবে। আমি বলি, দেখেন, 30 জন লোক একটা কাজ 24 দিনে করে, তাহলে 12 দিন পরে অর্ধেক কাজ হয়ে গেছে কিনা? অর্ধেক কাজ হয়ে গেছে না? অর্ধেক কাজ হয়ে গেছে আমার। তার মানে কাজ আছে আর অর্ধেক, আর কি অর্ধেক অর্ধেক অর্ধেকের কাজ আছে। তো এই 12 দিনে, এই যে বাকি যে 12 দিনে, এই বাকি 12 দিনে ওই কাজটা, ওই বাকি 12 দিনে ওই কাজটা কিন্তু ওই 30 জন লোক করতে পারবে। 30 জন লোক ওই অর্ধেক কাজটা 30 জন লোক করতে পারে, ঠিক আছে। তাহলে 30 জন লোকের ওই কাজটা বাকি 12 দিন সময় লাগতেছে। তাহলে আমার যে 15 জন লোক যদি চলে যায়, তাহলে 15 জন লোকের কতদিন লাগবে? 24 দিন লাগবে সময়। কথা কি অতিবাহিত হয়ে গেছে? 12 দিন অতিবাহিত হয়েছে, মানে কি? 30 দিন, 30 জন লোক 24 দিনে করছে, তার মানে 12 দিন, 12 দিন মানে কি? এর অর্ধেক দিন হয়ে গেছে। তার মানে কি অর্ধেক দিনে অর্ধেক কাজ কিন্তু শেষ। তার মানে বাকি অর্ধেক কাজ, এই বাকি অর্ধেক কাজ আমার যে এই যে 12 দিন আছে, এই যে বাকি যে 12 দিন আছে, এই 12 দিনে এই 30 জন লোক সম্পন্ন করতে পারবে। এটা কি বুঝছি আমরা? মানে 30 জন লোক এই বাকি কাজটা 12 দিনে শেষ করতে পারবে। 12 দিনে, কারণ 24 দিনের মধ্যে 12 দিনের কাজ তো করে ফেলছে। মানে আগের মতো করেই আমি বলি, আগের মতো করে এই জিনিসটা আমি আবার বলি। এখানে লোকের সংখ্যা যদি আপনি চিন্তা করেন, আর এখানে যদি আপনি দিনের সংখ্যা চিন্তা করেন, যে এই যে 24 জন লোক যে আছে, 24 জন লোক প্রতিদিন কাজ করতেছে, 24 জন লোকে 30 দিন যে সময় লাগবে, আপনি যে চিন্তা করেন যে আজকে কাজ করছে ধরেন, তাহলে বাকি আর 23 দিন, বাকি মনে করেন আর 29 দিন আছে। তো 29 দিনে ওই কাজটা কি
24 জন লোক শেষ করতে পারবে, 24 জন লোক শেষ করতে পারবে। 28 দিন মানে আর 2 দিন পরে 28 দিন হয়েছে, মনে করেন 28 দিন আর আছে, 28 দিনও কিন্তু এই 24 জন লোকই কাজটা শেষ করতে পারবে। তার মানে দিন আমার অতিবাহিত হচ্ছে, কিন্তু আমার ওই কাজটা শেষ করতে এই 24 জন লোকেরই দরকার হচ্ছে। আপনি বুঝতেছেন কি? মানে আপনার আজকে 30 জন লোক 30 দিনে শেষ করতেছে, আজকে যদি কাজ করে ফেলে, আজকে মনে করেন কাজ করে ফেললো, তাহলে এখন আর 29 দিন আছে, 29 দিনে ওই কাজটা শেষ করতে হইলেও 24 জন লোক লাগতেছে। আজকে তারপরের দিন আবার ওই মানে ওই 30 জন লোক মানে 24 জন লোক কাজটা করে ফেললো, তারপরে আর 28 দিন আছে, 28 জন ওই 28 দিনও তো এই 24 জন লোকই কাজ করবে। কথাটা বুঝছি কি বুঝি নাই? এটা কি বুঝেছি আমরা? এই কথাটা, এই কথাটা কি বুঝেছি? মানে প্রতি প্রতিদিনের যে বিষয়টা, ওই যে এর আগের বার খাদ্যের মতো, মানে 30 দিনে 24 জন লোক কাজটা শেষ করবে, কিন্তু প্রতিদিন করে যে বাড়তেছে, আমি যে প্রতিদিন যে শেষ হচ্ছে, কিন্তু প্রতিদিনই তো 24 জন করেই লোক আসতেছিল, প্রতি মানে প্রতিদিনই তো 24 জন লোক করেই কাজ করতে হবে। তাহলে আমি যদি 5 দিনও অতিবাহিত হয়, বাকি যে 25 দিন থাকবে, এই 25 দিনেও এই কাজটা শেষ করতে হইলে 24 জনই লোক লাগবে। আচ্ছা এখন আসি 12 দিন শেষ, এখন আসি আমাদের 12 দিন, আচ্ছা এটা উল্টাপাল্টা হয়েছে না, এটা হবে দিনের এই জায়গায় হবে দিনে হবে হচ্ছে 30 জন, আর এটা হচ্ছে 24 দিন। হ্যাঁ, এইটা এখন কি বলছে, এখন যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে 24-এর জায়গায় আমার 12 দিন হয়ে গেছে, 12 দিন, তাহলে আর বাকি 12 দিন যে আমাদের আছে, এই 12 দিনে যদি শেষ করতে হয়, তাও কিন্তু আমার এই 30 জন লোকই আমার দরকার। তার মানে 30 জন লোক আমার আসলে 12 দিনে কাজটা শেষ করতে পারবে। কিন্তু এখন কাহিনী হচ্ছে, একজন লোক কত দিনে করতে পারবে, দিন আর ইয়া তো ব্যস্তানুপাতিক, তার মানে গুণ হবে, আর 15 জন চলে গেল, তার মানে আর 15 জন আছে, তাহলে 15 জন কত দিনে শেষ করবে, তার মানে 15 জন শেষ করবে হচ্ছে ভাগ হচ্ছে 15, তার 15 দুগুণে 30, মানে 12 দুগুণে 24 দিনে হবে অ্যান্সার। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ উল্টা লিখছি, ঠিক করে দিছি। আচ্ছা একটু জানান, সবাই জানান তো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে ঠিক আছে। এই কনসেপ্টটা জরুরি কনসেপ্ট, যে মানে দিন চলে যাচ্ছে। এই অঙ্কটা করেন দেখি, 87 নাম্বার অঙ্কটা, 87 নাম্বার অঙ্কটা করেন। যে কোনো দুর্গে 720 জন সৈন্যের 20 দিনের খাবার মজুদ আছে 10 দিন পর। এই যে 10 দিন পরেও কিন্তু খাবার যতটা মজুদ থাকবে সেটা কিন্তু 720 জনের জন্য। নতুন কিছু সদস্য আসায় তাদের আহ, খাবার 8 দিন চললো, তাদের তাদের 8 দিনে চললে, তাদের অবশিষ্ট খাবার 8 দিন চললে কতজন সৈন্য এসেছিল। ওকে ঠিক আছে, তাহলে দেখেন এখন এখন কাহিনীটা দেখেন, 20 দিনের খাবার ছিল। আচ্ছা 10 দিন পরে, 10 দিন পরে আর 10 দিনের খাবার আছে, 10 দিনের খাবার আছে, 10 দিনের খাবার আছে কতদিন, কত জনের জন্য, 10 দিনের খাবার আছে হচ্ছে 720 জনের জন্য, 720 জনের জন্য। কিন্তু অবশিষ্ট খাবারটা চলছে হচ্ছে 8 দিন, তার মানে 8 দিনের খাবার কত দিনের জন্য ছিল, তার মানে দিন আর জন তো ব্যস্তানুপাতিক, তার মানে ইন্টু 10 হবে ভাগ 8 হবে, তার মানে 8 9 72 90, মানে হচ্ছে 900, তার মানে 900 জন। তার মানে অতিরিক্ত কতজন আসছে, তা 900 থেকে 720 যদি বিয়োগ দেওয়া যায় তাহলে 180 জন এক্সট্রা আসছে। ক্লিয়ার? আচ্ছা লাস্টে আমি এইটারই শেষে একটা আমি শর্টকাটটা শিখাই দিব। ওই যে একজন বলছে যে 3টার আসলে পেঁচায় যায়, 3টার আসলে বা 4টার আসলে যদি কারো পেঁচায় যায়, যাতে না পেঁচায় যায় আমি একটা শর্টকাট শিখাই দিব। হ্যাঁ, যাতে পেঁচায় না যায়, মানে যাদের পেঁচায় যায় তাদের জন্য একটা আমি শর্টকাট শিখাই দিব। যাদের পেঁচায় যায় যে কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে কি সমাচার কি হবে, তাদের জন্য একটা শর্টকাট শিখাই দিব। জান, শর্টকাটটা শিখাই দিব। ওকে, পেঁচা ইয়া হওয়ার কিছু নেই, পেঁচাবে না। সেম অঙ্ক, এতদিন চললো, নতুন শিবিরে কতজন আসছিল, এই যে দেখেন, এইটা দিয়ে শর্টকাটটা শিখাই আগে। হ্যাঁ, এটা দিয়ে শর্টকাট শিখাবো, জান শর্টকাটটা শিখাই দিব। ঠিক আছে, খালি আমারে আমারে খালি বলতে পারতে হবে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিকের কাহিনী, আর কিছু না। দৈনিক 9 ঘন্টা কাজ করে 5 জন শ্রমিক
দিনে 9টি বাক্স বানাতে পারে। দৈনিক 8 ঘন্টা কাজ করে এতজন শ্রমিক 6 দিনে এরকম কতটি বাক্স তৈরি করতে পারবে? কতটি বাক্স? দেখেন আপনার চাওয়া হয়েছে কতটি বাক্স। দেখেন আমি শর্টকাটটা আগে দেখাই তারপরে আমি লঙ্গে যাচ্ছি। শর্টকাটটা দেখাই। এটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, এই শর্টকাটও সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, খালি আমি বলে দিচ্ছি শর্টকাটটা। এইটাই আমি ইয়াতে আমি বলছিলাম, কি বলে, আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি এটা আপলোড করছিলাম এই শর্টকাটটা। সেটা হচ্ছে কতটি বাক্স প্রয়োজন। প্রথমে এখানে দেখবেন যে 9টি বাক্স, উপরের লাইনে আছে 9টি বাক্স। আপনাকে কিন্তু বের করতে হবে দ্বিতীয় লাইনের কাহিনীগুলো, তাই না? এইটার কাহিনীটা বের করতে হবে। এই 9টি বাক্সকে আমি আগে লিখে ফেলবো, 9টি, সবসময় এই 9টা উপরে থাকবে, 9টা উপরে থাকবে। এরপরে আমি এক এক করে শুরু করব যে দেখেন, খুব মনোযোগ। এইখানে আমি শুরু করব যেই জিনিসগুলো আমাকে বের করতে বসে, এইটা যদি সমানুপাতিক হয় তাহলে আমি উপরে গুণ দিব, এবং এইটার যে আরেকটা কাহিনী আছে সেটাকে আমি ভাগ আকারে লিখবো। যদি ব্যস্তানুপাতিক হয় এটাকে আমি নিচে লিখবো, এবং এইটার যে আরেকটা জিনিস আছে সেটাকে উপরে লিখবো। দেখেন ভালো করে মনোযোগ দেন, কিছুই না। আচ্ছা, দৈনিক যদি 10 ঘন্টা কাজ করা যায় তাহলে বেশি বাক্স বানাবে, নাকি দৈনিক যদি 20 ঘন্টা কাজ করে তাহলে দৈনিক যদি বেশি ঘন্টা কাজ করে তাহলে বেশি বাক্স, নাকি দৈনিক বেশি ঘন্টা কাজ করলে কম বাক্স তৈরি করবে? তাহলে এটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ঘন্টার সাথে বাক্স তৈরি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? আমি যদি বেশি ঘন্টা কাজ করি তাহলে বেশি বাক্স তৈরি করতে পারবো না? বেশি ঘন্টা কাজ করলে বেশি বাক্স তৈরি করতে পারবো, তার মানে সমানুপাতিক। যদি সমানুপাতিক হয়, আমি জাস্ট এই যে দ্বিতীয় লাইনটা দেখবো, কিন্তু দ্বিতীয় লাইন দেখবো, যদি সমানুপাতিক হয় তাহলে উপরে গুণ করবো, উপরে 10 গুণ হয়ে গেল, উপরে 10 গুণ। এই যে 10-এর যে ঘন্টা, এই ঘন্টাটা আমি খুঁজবো যে উপরের লাইনে ঘন্টা কত আছে। এই ঘন্টা আছে এখানে 9, উপরে যেহেতু গুণ হয়েছে এটাকে আমি নিচে দিব, এইটার ঘন্টার মানটাকে আমি নিচে দিব। সমানুপাতিক হলে উপরে লিখবো, ব্যস্তানুপাতিক হলে নিচে লিখবো, জাস্ট এইটা। কিন্তু দ্বিতীয় লাইনের কাহিনীটা কিন্তু এটা। ওকে, যদি 8 জন শ্রমিক কাজ করে, 8 জন শ্রমিক কাজ করে তাহলে বেশি বাক্স তৈরি হবে, নাকি বেশি জন শ্রমিক যদি কাজ করে, 8 জনের জায়গায় যদি বেশি জন শ্রমিক কাজ করে তাহলে বেশি বাক্স তৈরি হবে? তার মানে জনের সাথে বাক্স সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? জনের সাথে বাক্স, যতজন লোক বেশি তত বাক্স বেশি, তার মানে এটাও সমানুপাতিক। তার মানে এটাও কি সমানুপাতিক না? এটাও সমানুপাতিক, তার মানে উপরে যাবে 8, মানে সমানুপাতিক হলেই উপরে, এর মানটা উপরে। আরেকটা জন কোথায় আছে সেইটা দেখবো, সেইটা তার মানে নিচে যাবে, আরেকটা জন যেখানে আছে, মানে দ্বিতীয় লাইনের জনটাকে আমি দেখবো, সেটা সমানুপাতিক হলে উপরে। ওকে, এইবার আছে 6 দিনে। আচ্ছা, 6 দিনে 6টা বাক্স তৈরি করতে পারবো, তার চেয়ে বেশি দিন হলে আরো বেশি বাক্স তৈরি করতে পারবো, মানে দিনের সাথেও এটা সমানুপাতিক হলেই উপরে। তার মানে আরেকটা দিন কোথায় আছে? উপরে দিন আছে 3 দিনে, তার মানে 3টা আসবে নিচে, এই অবস্থায় আছে। এই কাহিনীটা করলে আমাদের অঙ্ক শেষ। তার মানে কাটাকাটি, এখানে 3 দ্বিগুণে হচ্ছে 6, এখানে হচ্ছে 5 দ্বিগুণে হচ্ছে 10, তার মানে 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32টি, অ্যান্সার হবে 32টি। কথা বুঝছি কি বুঝি নাই? আমি যদি সমানুপাতিকটা বুঝি, আমি কি দেখবো, আমি আবার বলতেছি কি দেখবো, আরেকবার আমি বলে নিই। এদিকে দেখেন আমরা কি বলতেছি। প্রথম কাজ হচ্ছে যেই মানটা বের করতে বলছে, এইরকম আমি আরো অঙ্ক করাই দিব। এটা তো 4টার বিষয়, এটা এই কতটি বাক্সের মানটা থাকবে এই জায়গায়, বাক্সটা প্রথমে উপরে থাকবে সব সময়, মানে যেইটা বার করতে বলছে সেইটার আরেকটা কোথায় আছে সেইটাকে আমি উপরে দিব সব সময়, এটা উপরে। আচ্ছা, এরপরে যাব দ্বিতীয় লাইনে, যেই লাইনে আসলে আমাকে মানটা বের করতে বলছে সেইটার লাইনে। সেই লাইনের মধ্যে এই জিনিসগুলা যদি সমানুপাতিক হয় এদেরকে আমি উপরে লিখবো, তার মানে এখানে সবগুলাই যাবে উপরে। আর যদি কোনটা ব্যস্তানুপাতিক হইতো সেটাকে নিচে লিখতাম। সেইটার মনে করেন 5 জনটা যদি ব্যস্তানুপাতিক হইতো তাহলে 8 জনটা ব্যস্তানুপাতিক হলে 8কে নিচে লিখতাম, আরেকটা জন যে এটাকে উপরে লিখতাম। কাহিনী হচ্ছে এটা, এই আর কি কাহিনী, আর কিচ্ছু না। যেহেতু সমানুপাতিক তাই সবগুলাকে উপরে লিখছি, এইটারই যে আরেকটা উপরে যে লাইন দেওয়া আছে সেগুলাকে আমি নিচে লিখছি, কাহিনী এতটুকু। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? আসেন আমরা আরো করার চেষ্টা করি। তবে এটা আমরা নর্মাল নিয়মে যদি করি তাহলে 9 ঘন্টা আসলে সময় লাগবে, নর্মাল নিয়মে না করি আমরা, শর্টকাটটা যেহেতু শিখে গেলাম শর্টকাট দিয়ে আমরা কিছু ট্রাই করি। দেখেন, 8 ঘন্টা কাজ করে 3টি পাম্প একটি জলাধারকে 2 দিনে খালি করতে পারে। একদিনে খালি করতে হলে 4টি পাম্পের দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে? কত ঘন্টা? আচ্ছা, কত ঘন্টা কাজ করতে হবে, তার মানে ঘন্টা আরেকটা কোথায় আছে, ঘন্টায় 8 ঘন্টা, তার মানে 8কে উপরে লিখবো। বুঝছি কি, এই লাইনটা বুঝছি কিনা? মানে আমাকে যেইটা বের করতে বলছে সেইটারই আরেকটা কোথায় আছে সেইটা আমি উপরে লিখবো অলওয়েজ। এই যে 8, এই যে কত ঘন্টা কাজ করতে হবে, তার মানে এই ঘন্টাটাকে আমি উপরে লিখে ফেললাম, শেষ কাহিনী। আচ্ছা, ওকে, এখন আসবো আমি দ্বিতীয় লাইনে, যেইটা লাইনে আমাকে অ্যান্সারটা বের করতে বলছে, এই লাইনটাতে আমাকে বলছে একদিনে
আচ্ছা, একদিনে যদি খালি করতে যত ঘন্টা কাজ করতে হবে একদিনে যদি খালি করতে, আর যদি আমি বেশি দিনে খালি করতে চাই, তাহলে দৈনিক কি আমার বেশি ঘন্টা কাজ করতে হবে নাকি কম ঘন্টা? আমাকে বলেন। মনে করেন আমি 20 দিনে খালি করতে চাই, তাহলে কি দৈনিক কি কম ঘন্টা কাজ করলে চলবে নাকি বেশি ঘন্টা কাজ করতে হবে? মানে এইটার দিন যদি বাড়ে তাহলে দৈনিক কম ঘন্টা কাজ করতে হবে, তাই না? দৈনিক কম ঘন্টা কাজ করতে হবে, এইটা বাড়লে এটা কমবে আর কি। তার মানে ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক হইলে কি নিচে আসবে, ব্যস্তানুপাতিক হইলে এই একটা নিচে, আরেকটা দিন কোথায় আছে, আরেকটা দিন আছে এইখানে, এই দিনটা চলে যাবে উপরে। মানে এইটাকে যেহেতু নিচে লিখছে আরেকটা দিন উপরে চলে যাবে, কাহিনী হচ্ছে এটা। আচ্ছা, 4টি পাম্প দৈনিক যদি চলে, দৈনিক কত ঘন্টা মানে ঘন্টা কাজ, 4টা পাম্প যদি মানে যত ঘন্টা কাজ করতে লাগবে 4টা পাম্পে, এর চেয়ে যদি বেশি পাম্প নেই, তাহলে কম ঘন্টা কাজ করতে হবে নাকি বেশি ঘন্টা? বেশি পাম্প নিলে কম ঘন্টাতেই আসলে খালি করে ফেলতে পারবে। তার মানে এইটা বেশি হইলে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে এটাও কমবে, তার মানে এটাও ব্যস্তানুপাতিক। তার মানে পাম্প যে 4টি এটাও আসবে নিচে। আসলে পাম্প ছিল এখানে ছিল 3টি, তার মানে 3টি যাবে উপরে। এরপরে আর তো কিছু নাই, আর তো কিছু নাই, সব তো চলে আসছে। তার মানে এটা কাটাকাটি করলে 2, 3 দুগুণে 6, 6 দুগুণে হচ্ছে 12, অ্যান্সার হবে 12। বুঝছি কিনা? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? মানে এটা কিন্তু অনেক সহজ নিয়ম আর কি, বুঝাই দেওয়ার জন্য হয়তোবা আমি বক্তব্য বেশি দিচ্ছি, কিন্তু মানে খুবই সহজ নিয়মে আমি কিন্তু এটাই আমি মানে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমি এটা দেখিয়েছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। 7 জন লোক এই টাইপের অঙ্ক বিসিএস এও আসে, বিভিন্ন জায়গায় আসে না? 7 জন লোক 7 দিনে 7টি টেবিল তৈরি করে, 5 জন লোকের 5টি টেবিল তৈরি করতে কত দিন লাগবে? কত দিন লাগবে, তাহলে কত দিন, এই কত দিনের যে বিষয়টা, এই কত দিন, এই দিনটাকে আমি উপরে রাখবো, তাই না? দিনটাকে আমি উপরে রাখলাম, বুঝে বুঝে করি। কারো কারো মুখস্থ আছে 7 দিন, না? এটা মুখস্থ আছে অনেকে। আচ্ছা, আমি 7টাকে উপরে রাখলাম। ওকে, 5 জন লোকের, তাহলে 5 জন লোকের জয় দিন লাগবে, তার চেয়ে যদি বেশি জন লোক হয় তাহলে কম দিনে শেষ করতে পারবে, তার মানে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে নিচে আসবে, তার মানে 5 জনটা নিচে আসবে। তাহলে 5 জনের এই পাশে বিপরীতে আছে 7 জন, তাহলে 7টা উপরে যাবে। ওকে, 5টি টেবিল তৈরি করতে যতদিন সময় লাগবে, 5টা টেবিল তৈরি করতে অবশ্যই 5টার যদি বেশি টেবিল হইতো তাহলে বেশি দিন সময় লাগতো, তার মানে টেবিলের পরিমাণ বেশি হইলে বেশি দিন সময় লাগবে, তার মানে সমানুপাতিক। তাহলে টেবিলের সাথে সমানুপাতিক, সমানুপাতিক হলে উপরে গুণ যাবে। তার মানে এইটারই টেবিল আরেকটা আছে 7টি টেবিল, তার মানে 7টা নিচে আসবে। কাটাকাটি করেন, 5 আর 7 কাটাকাটি, তার মানে 7 থাকে, অ্যান্সার হবে 7। ক্লিয়ার কি আমরা? মানে 5 জন লোকের সাথে কয় দিন লাগে, জনের সাথে দিন তো হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই এই জনটা নিচে চলে গেছে, আরেকটা জন যেটা থাকবে তার মানে সেটা উপরে চলে যাবে। তার মানে 7 জন আছে, 7 জনটা উপরে চলে গেছে 5 জনের কাউন্টারে। আবার 5টি টেবিল তৈরি করতে যত দিন লাগবে, আপনার আরো বেশি টেবিল হলে বেশি দিন লাগতো, তার মানে সমানুপাতিক, সমানুপাতিক হলে উপরে গুণ যাবে, এইটারই আরেকটা তার মানে নিচে আসবে আর কি। ক্লিয়ার? স্যার টেকনিকটা স্থির অস্থির, টেকনিক তো অস্থির, কিন্তু আসমা ইসলাম বুঝে নাই তাও। আচ্ছা, আসমা ইসলাম আবার অঙ্কগুলা দেখেন, হ্যাঁ, ভিডিওটা আবার দেখেন, আবার দেখলে বুঝতে পারবেন আস্তে আস্তে। আপনি একটু দেরিতে বুঝলেও সমস্যা নাই, আপনাকে আরো 2, 4 বার 5 বার করে দেখতে হবে, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, সমস্যা নাই। 33তম বিসিএস আসছে। 5 জন তাঁতির 5টি পোশাক 5 দিনের সময়, 7 জন লোকের 7টি পোশাক করতে কত দিন সময় লাগবে? কত দিন, তাহলে এখানে দিন কোথায় আছে? 5 দিন আছে, তাহলে 5 দিনকে উপরে লিখবো ফার্স্টে। এরপরে সমানুপাতিক হলে উপরে লিখবো, আর ব্যস্তানুপাতিক হলে নিচে লিখবো। ওকে, এখানে আমরা 7 জন লোকের 7টি পোশাক, তাহলে 7 জন, জনের সাথে দিন অবশ্যই ব্যস্তানুপাতিক, জনের সাথে দিন সবসময় ব্যস্তানুপাতিক, তার মানে 7 জনটা নিচে আসবে। 7 জনের কাউন্টারে ছিল এখানে 5 জন, 5 জন তার মানে উপরে চলে যাবে জনের বিষয়টা। এবার আসলে 7টি পোশাক তৈরি করতে যতদিন সময় লাগবে, মানে 7টার বেশি পোশাক তৈরি করতে বেশি দিন সময় লাগতো, তার মানে সমানুপাতিক সম্পর্ক। তার মানে সমানুপাতিক যেহেতু সম্পর্ক, তার মানে এই 7টা পোশাকটা উপরে যাবে, 7এর কাউন্টারে আছে 5টা পোশাক, তার মানে 5টা আসলে নিচে আসবে। তার 5 আর 7 কাটাকাটি করলে কিন্তু 5 দিনেই থাকতেছে। মানে এগুলা, মানে অনেক সময় আমরা ডিরেক্টলি মুখস্থ বলে দিতে পারি যে এখানে যতদিন থাকে ততদিনই অ্যান্সার হয় সাধারণত, তারপরেও তো আলাদা টাইপের অ্যান্সার আসতে পারে। ওকে, ঠিক আছে।
6 জন লোক, 6 জন বালক 6 মিনিটে 6টি পৃষ্ঠা লিখতে পারে, তবে একজন বালকের একটি পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে? ওকে, তাহলে কত সময় লাগবে, সময়টা চাইছে, তাহলে সময় কোথায় আছে এখানে? 6 মিনিট। তার মানে 6 মিনিটটা উপরে লিখে দিলাম ইন্টু, আচ্ছা 6 মিনিট সময় লাগবে। একজন বালক, বালক যদি একজন হয় তাহলে পৃষ্ঠাটা বেশি মানে বেশি লিখতে পারবে নাকি? আচ্ছা কত সময়, সময় বেশি লাগবে, এক পৃষ্ঠা লিখতে বেশি সময় লাগবে নাকি বেশি জন হইলে কম সময় লাগবে, তাই না? তার মানে ব্যস্তানুপাতিক, বেশি জন হইলে সময়ের হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে একজন ব্যস্তানুপাতিক, যেহেতু একটা চলে যাবে নিচে, আর একের কাউন্টারে গেছিল একজনের জায়গায়, এখানে 6 জন আছে, তার মানে এখানে ছিল 6 জন, মানে একজনটার নিচে চলে আসছে ব্যস্তানুপাতিক জন্য। ওকে, আবার আবার বলা হয়েছে আহ এইখানে বলা হয়েছে 6 পৃষ্ঠা, সরি এখানে বলা হয়েছে 1 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা লিখার, তাহলে 1 পৃষ্ঠা লিখতে যত সময় লাগবে, বেশি পৃষ্ঠা লিখলে বেশি সময় লাগবে, তার মানে সমানুপাতিক। তার মানে 1 হচ্ছে সমানুপাতিক, আর এখানে পৃষ্ঠা আছে হচ্ছে 6, 6 হচ্ছে নিচে, তার মানে অ্যান্সার হবে 6। ঠিক আছে, অ্যান্সার হবে 6। ক্লিয়ার? মানে হয় কি, মানে এই যে জন থাকলে তো এটা ব্যস্তানুপাতিক, জন আর পৃষ্ঠা এইটা একটা ব্যস্তানুপাতিক, আর একটা যদি সমানুপাতিক থাকে তাহলে এখানে যেই অ্যান্সারটা থাকে সেই অ্যান্সারটাই থাকে সবসময়। মানে কোশ্চেনের মধ্যে যত মিনিট দেওয়া থাকবে তত মিনিটই অ্যান্সার হবে, প্রতিবার তো তাই দেখতেছি আমরা। সেটা হচ্ছে একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে, একটা যদি সমানুপাতিক থাকে আর একটা যদি ব্যস্তানুপাতিক থাকে, তাহলে যেইটা কোশ্চেন থাকে কোশ্চেনেরটাই অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, এটা 26তম বিসিএস এ আসছে। এতজন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, এতজন শ্রমিক সমপরিমাণ আয় করবে কত দিনে? তাহলে টাকার পরিমাণ কিন্তু আর দেওয়া নাই, তাই টাকা নিয়ে আমাদের আর কাজ নাই। সমপরিমাণ, তার মানে এইটা নিয়ে আমাদের কাজ নাই। তার মানে 12 জন শ্রমিক 3 দিনে করে, জন আর দিন তো ব্যস্তানুপাতিক, তার মানে একজন শ্রমিক করবে, ব্যস্তানুপাতিক হলে কি গুণ হয়, আর 9 জন শ্রমিক করবে, 3 × 12 ভাগ হচ্ছে 9, তার মানে 3 × 4 = 12, 4 দিনে, তাই না? 4 দিনে। আচ্ছা এইখানে এখানে একটা কাহিনী, যে আগের নিয়মে যদি আমরা করি, এর আগের নিয়মটা হচ্ছে কত দিনে, তাহলে দিনেরটা এখানে আছে 3 দিনে, তাহলে 3 লিখবো উপরে। আচ্ছা 3 দিনে, ও সরি, হ্যাঁ 3 দিনে। এখানে আছে 9 জন শ্রমিক, জনের সাথে দিন হচ্ছে ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক হলে নিচে লিখতে হবে 9টাকে, আর জন আরেকটা কোথায় আছে এখানে, তার মানে উপরে লিখতে হবে 12, তার মানে কাটাকাটি করলে আমাদের 3 × 4 = 12। আগের নিয়মেও 4 দিনে। ক্লিয়ার কি? এটা কি তাড়াতাড়ি হয় না? এই নিয়মটা কি তাড়াতাড়ি হয় কিনা, এই নিয়মটাতে তাড়াতাড়ি হয় কিনা আমাকে বলেন তো। দ্বিতীয় নিয়মটাতে তাড়াতাড়ি হচ্ছে কিনা, দ্বিতীয় নিয়মটাতে, এটাতে, হ্যাঁ এটাতে অনেক তাড়াতাড়ি হচ্ছে। মানে কত দিনে বলছে, সেই দিনটা এইখানে যেই জায়গায় আছে সেটাকে আমরা আগে লিখে ফেলি সময় সব সময়, তারপরে এই, হ্যাঁ এইটা এইভাবে করে আমরা করে ফেলতে পারি। উম ওই 5 মিনিটই সময় লাগবে, তাই না? এটাও তো এই যে বিড়াল ইঁদুর নাকি? না না না, আচ্ছা এটা হচ্ছে বিড়াল, পাঁচটি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে। 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা দেখা যাক তো। পাঁচটি আহ 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5ই হবে নাকি? 5 মিনিট সময় লাগবে। আচ্ছা আমরা যদি নর্মাল নিয়মে করি, তাহলে একটি বিড়াল একটি ইঁদুর ধরতে কত কত মিনিট সময় লাগবে? বেশি মিনিট সময় লাগবে নাকি কম মিনিট সময় লাগবে? একটা 5টা বিড়ালের মানে 5টার জায়গায় যদি একটা বিড়াল হয় তাহলে বেশি মিনিট সময় লাগবে, তাহলে 5 × 5 হচ্ছে 5, তার মানে 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে, তার 5 × না আমি তো একটা জিনিস বুঝতেছি না যে এখানে কেমনে হয় এটা। 5 মিনিট কেমনে সময় লাগে, বলেন তো বলেন তো, কারো কোনো, বলেন।
বলেন বলেন বলেন। এটার অ্যান্সার কিন্তু 5 মিনিটই হবে। মানে আমাদের কি হলো, ও সরি সরি সরি, আমি টি টি খালি হিসাব করতেছি, সরি। 5টি আচ্ছা, এখানে লিখি নাই তো সেই জন্য একটা ঝামেলা হয়েছে, ব্যস্তানুপাতিক সমানুপাতিকটা ভেজাল হয়েছে, ওকে। সেই জন্য আমি বলতেছি কত মিনিট সময় লাগবে, আমি আমি একটু এই দুই নিয়মে করাই দিচ্ছি। আহ 5টি বিড়ালের, মানে আমি যে জিনিসটা, 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগে, তাহলে একটা বিড়ালের ইঁদুরটা ধরতে কি বেশিক্ষণ সময় লাগবে, তার মানে ইন্টু 5 হবে। কিন্তু একটা ইঁদুর ধরতে আমার যদি ইঁদুরের সংখ্যা কম হয় তাহলে কি সময় তো কম লাগবে, তার মানে ইন্টু ভাগ 5 হবে আর কি। মানে একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক, এটা তো কমন সেন্স আর কি। ইন্টু ইন্টু এইটাতে 100 হবে, নিচে একটা 5 গুণন 100 আসতেছে আর কি। বুঝছেন কি? মানে বিষয়টা হচ্ছে বিড়ালের সাথে, মানে যত বেশি বিড়াল বাড়বে আমার কিন্তু টাইম টাইম কিন্তু কম লাগবে। তার মানে বিড়ালের সাথে মিনিটটা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর ইঁদুর যদি কম হয় তাহলে তো কম ইঁদুর যদি ধরতে হয়, তা কম ইঁদুর তো কম সময় আপনি ধরতে পারবেন, আর বেশি ইঁদুর হলে বেশি সময় লাগবে। তার মানে এইটা হচ্ছে সমানুপাতিক, মানে একটা সমানুপাতিক একটা ব্যস্তানুপাতিক। মানে আমি খালি টি টি দেখছি তো, আমি দুটাই সমানুপাতিক দুটাই ব্যস্তানুপাতিক দিয়ে চিন্তা করতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি 5 মিনিট এগুলা, এগুলো সবগুলোই আনসার এখানে যা থাকে সেটাই হয় আর কি। সবাই কি বুঝছেন কি, আপনারা কোশ্চেনটা বুঝছেন কিনা? মানে পাঁচটা বিড়ালের যদি 5 মিনিট সময় লাগে, একটা বিড়ালের কি বেশি সময় লাগবে না? সময় তো বেশি লাগবে। যদি 10টা বিড়াল হয় কম মিনিট সময় লাগবে, তার মানে এইটা ব্যস্তানুপাতিক। কিন্তু ইঁদুর যদি কম হয়, 5টা ইঁদুর ধরতে যত সময় লাগবে একটা ইঁদুর ধরতে তো কম সময় লাগবে। আর 20টা ইঁদুর, বেশি ইঁদুর হলে বেশি সময় লাগবে। ইঁদুর ধরার বিষয়টা, এটা কাজের বিষয়, কাজেরটা হচ্ছে সমানুপাতিক। ক্লিয়ার? সবাই বুঝেছেন? বুঝেছেন কিনা? এটা যদি আমাদের নর্মাল নিয়মে করি, তাহলে আমাদের আমাদের শর্টকাট নিয়মে কত মিনিট সময় লাগবে, তার মানে 5 মিনিট সময় লাগবে। ওকে, 5টা উপরে গেল। আচ্ছা, 100টি বিড়াল, বিড়ালের সাথে মিনিট, বিড়াল যদি বেশি লাগে তাহলে সময় লাগবে কম, তার মানে ব্যস্তানুপাতিক, তার মানে 100 যাবে নিচে, তার ব্যস্তানুপাতিক, তার মানে আরেকটা বিড়ালের এখানে আছে হচ্ছে 5টি বিড়াল, তার মানে উপরে যাবে 5। আবার 100টি ইঁদুর, 100টা ইঁদুর ধরতে যত সময় লাগবে, যদি ইঁদুরের সংখ্যা কম হয় তাহলে কম সময় লাগবে, ইঁদুরের সংখ্যা বেশি হলে বেশি সময় লাগবে। তার মানে এটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক হইলে এই 100টা যাবে উপরে, 100টা ইঁদুরের বিপরীতে ইঁদুর আছে হচ্ছে 5টা ইঁদুর, তার মানে এটা যাবে নিচে। 5 5 কাটা, 100 100 কাটা, উপরে থাকবে 5 আর কি। দুই নিয়মেই আর কি 5ই আসবে। ক্লিয়ার? বুঝেছেন কিনা? কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার না করলে কিন্তু হবে না। ঠিক আছে? 7 জন লোক একদিনে একটি কাজের 7-এর 1 অংশ কাজ করে, 7 দিনে একজন লোক ওই কাজের কত অংশ কাজ করবে? আচ্ছা, এই এটাও তো তিনজনের। আচ্ছা, কত অংশ, আমাদের শর্টকাটে যাই, কত অংশ, কত অংশের মধ্যে 7-এর 1 অংশ আছে, তার মানে 7-এর 1 হচ্ছে উপরে। আচ্ছা, 7-এর 1 উপরে, এই 7-এর 1 যে বিষয়টা, এটা উপরে গেল। এখন আমাদের বলছে 7 দিনে, তার মানে 7 দিন, দিন বাড়লে 7 দিনে একজন লোক যে কাজ করবে, তাহলে কাজের অংশ কি বাড়বে না কমবে? দিনের সাথে অংশ সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এটা বলে। দিন বেশি হলে কাজের অংশ বেশি হবে না কম হবে? কাজটা কাজটা বেশি হবে না কম হবে? কাজের পরিমাণ বেশি হলে বেশি হবে না কম হবে? তাড়াতাড়ি অ্যান্সার দেন। বেশি হলে বেশি হবে, তার মানে সমানুপাতিক। সমানুপাতিক হলে 7 যাবে উপরে 7 দিনের, আর এখানে আছে একদিন, একদিন যাবে নিচে। আচ্ছা, ওকে। আর একজন লোকের কথা বলছে, একজন লোক, তার মানে একজন লোক যত অংশ কাজ করবে, বেশি জন লোক হলে বেশি অংশ কাজ করবে, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এটাও সমানুপাতিক, তাই না? কারণ বেশি জন লোক হলে বেশি অংশ কাজ করতে পারবে, কম জন লোক হলে কম অংশ কাজ করবে, তার মানে এটাও সমানুপাতিক। তার মানে একজন যাবে উপরে, আর এটার 7 আসবে নিচে, তার মানে কাটাকাটি করলে 7-এর 1 অংশই হবে অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝেছি? মানে দুইটাই সমানুপাতিক আর কি।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে এখানে বলছে 3 জন পুরুষ এবং 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে। তাহলে 11 জন পুরুষ আর হচ্ছে 27 জন বালকের ওই কাজটা করতে কতদিন লাগবে, এটা এই টাইপের অঙ্ক, এটা একটা নতুন টাইপ আর কি। দেখেন এই টাইপটা দেখেন আগে। এখানে প্রথমে যদি বা দেওয়া থাকে যে 7 জন, এই 3 জন পুরুষ আর 9 জন বালক আছে, তাহলে 3 জন পুরুষ যা কথা, 9 জন বালকও তাই কথা। তাহলে 9 জন বালক মানে 3 জন পুরুষ। ওকে, তারপরে আপনারা যেই কাজটা করতে হবে, যেই কাজটা এখানে করতে হবে, এটা একটু ভালো করে শুনে রাখেন। দেখেন এই 9-এর 3 গুণ হচ্ছে 27, মানে 9 জন বালক মানে হচ্ছে 3 জন পুরুষ, এটা বুঝেন। 9 জন বালক মানে 3 জন পুরুষ। তাহলে একজন বালক মানে কতজন পুরুষ, 27 জন বালক মানে কতজন পুরুষ। এটার যেহেতু এটা 3 গুণ, তার মানে আমি এভাবেও করতে পারি 3 × 9, 9 জন পুরুষ হবে। অথবা আপনি এভাবে করতে পারেন 3/9 ইন্টু যদি 27 করা যায়, তাহলে 3 × 9 জন পুরুষ। এটা বুঝছি কিনা দেখেন তো। মানে এখানে এখানে যে কথাটা বলেছে, খুব মনোযোগ দেন, মনোযোগ দিয়ে আগে কথাটা শুনেন, আমি ভেঙে ভেঙে করাই দিচ্ছি। যে 3 জন পুরুষ বা 9 জন বালক, এই কথাটার অর্থ কি, যে 3 জন পুরুষ মানে 9 জন বালক, 3 জন পুরুষ যেই কাজটা করে 9 জন বালকও সেই কাজটাই করে। তাহলে 3 জন পুরুষ মানে 9 জন বালক। তাহলে এইখান থেকে আমি 27 জন বালক মানে কতজন পুরুষ সেটা আমরা বের করতেছি, কারণ এইটার যেহেতু এটা গুণিতক আছে, মানে এইটার তো এ গুণিতক না, মানে আমার তাহলে এই যে কাটাকাটি করে কিন্তু আমাদের 9 জন পুরুষ আসছে। তাহলে দেখেন এই 27 জন বালক মানে হচ্ছে আমাদের 9 জন পুরুষ, 27 জন বালক মানে 9 জন পুরুষ। তাহলে এইটা হচ্ছে 9 জন, আর এখানে আছে 11 জন, 9 আর 11 যোগ করলে আমাদের এখানে পুরুষ আসে আসলে 20 জন পুরুষের কাজ করছে আর কি, 20 জন পুরুষ। তার মানে 3 জন পুরুষ একটা কাজ, 3 জন পুরুষ একটা কাজ 60 দিনে করে। তার মানে একজন পুরুষ করবে 60 × 3, তার মানে আমাদের হচ্ছে 20 জন পুরুষ করবে 60 × 3 ভাগ হচ্ছে 20, তার মানে 3 × 9 দিনে। অ্যান্সার হবে 9 দিনে। দেখেন তো বুঝছেন কিনা। আবার আবার মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, কোনো বিষয় না, খুবই সহজ অঙ্ক। মানে আমরা আগে চিন্তা করব যে এই 3 জন পুরুষ মানে তো 9 জন বালক, 3 জন পুরুষ মানে এখানে বলা আছে 9 জন বালক, ঠিক আছে। 3 জন পুরুষ মানে বলা আছে 9 জন বালক। 3 জন পুরুষ মানে হচ্ছে 9 জন বালক। তাহলে তাহলে আমরা কি করতে পারি, যে 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক। এখানে দেখতেছি 9-এর 3 গুণ হচ্ছে 27 জন বালকের নামটা দেওয়া আছে, এখানে 27 জন বালক দেওয়া আছে। তাহলে তাহলে 27 জন পুরুষ, 27 জন বালক মানে পুরুষ আসবে আসলে 9 জন। আমি মুখোমুখি করতে পারি যে পুরুষ মানে হচ্ছে 9 জন। তাহলে 11 জন পুরুষ লাগে আর 27 জন বালক লাগে, কিন্তু এই 27 জন বালক মানে তো 9 জন পুরুষ। তার মানে অ্যাকচুয়ালি এর সাথে 9 জন যোগ করলে এই জায়গায় মোট পুরুষ হচ্ছে 20 জন দিয়ে আমাদের কাজ চলবে আর কি, 20 জন পুরুষ দিয়ে। কারণ 27 জন বালকের জায়গায় আমি 9 জন পুরুষ নিলেই হয়, তার মোট 20 জন পুরুষ হলেই আমাদের হয়ে যাচ্ছে। এইখানে 3 জন পুরুষ বা 9 জন বালক 60 দিনে করে, তার মানে 3 জন পুরুষ আসলে 60 দিনে কাজটা করতেছে, 3 জন পুরুষ 60 দিনে কাজটা করে। তাহলে 20 জন পুরুষের কতদিন সময় লাগবে, এটাই হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার। আপনারা কি বুঝেন নাই এখনো, বুঝেছেন কিছু, কিছু কি বুঝেছেন? ওকে ঠিক আছে, সেকেন্ড প্যারাটা বুঝি নাই। ওকে, আবার আবার বলতেছি, দেখেন 3 জন পুরুষ মানে হচ্ছে 9 জন বালক, এটা কি বুঝছেন? সুমাইয়া, এটা কি বুঝছেন? 3 জন পুরুষ মানে 9 জন বালক, এটা বুঝছেন? ওকে, তো এখন ব্যাপারটা কি হয়েছে, এখানে 11 জন পুরুষ এবং 27 জন বালকের কথা বলছে, এবং কিন্তু এটা কিন্তু এই দুইটা মিলায়, এটা এটার এটার কথা বলছে, এই দুইটা মিলায় হচ্ছে
11 জন পুরুষ এবং 27 জন হচ্ছে বালক, এইটা মিলাই ওই কাজটা করতে কতদিন লাগবে। তো আমাকে করতে হবে কি, হয় সবগুলাকে পুরুষ বানাতে হবে অথবা সবগুলাকে বালক বানাইতে হবে, আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা আমরা একটু চেষ্টা করি তো, সবগুলা পুরুষ দিয়ে অঙ্কটা করা যায় কি, সবগুলা বালক দিয়ে অঙ্কটা করা যায় কিনা। মনে করেন 3 জন পুরুষ, আমি যদি এই দিক দিয়ে করি, যে 3 জন পুরুষ সমান হচ্ছে 9 জন বালক, 9 জন বালক। এখন আমি 11 জন পুরুষকে বালক বানাবো, তাহলে একজন পুরুষ সমান হবে 9 ভাগ 3 জন বালক, তার মানে 27 জন পুরুষ সমান হবে 11 জন, 11 জন পুরুষ সমান হবে ইন্টু হচ্ছে 11, তার মানে 3 × 11 33 জন বালক হবে, 33 জন বালক। তাহলে টোটাল বালক আমাদের হচ্ছে 33 জন। এইখানে যে 11 জন পুরুষ মানে আসলে 33 জন বালক, আসলে 33 জন বালক। তাহলে এই 33 আর বালক তো এমনিতেই ছিল 27 জন, তাহলে 33 আর 27 যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের বালক বালক থাকতেছে 33 আর 27 যোগ করলে 60 জন, 60 জন বালক। মানে এখানে যে কাজটা করছে এটা 60 জন বালকের কাজ। ওকে, এখানে 9 জন বালক এই কাজটা করে, 9 জন বালক কাজটা করে হচ্ছে 60 দিনে। এখন বলতেছি যে 60 জন বালক কত দিনে করবে, তার মানে ব্যস্তানুপাতিক যেহেতু 60 × 9 / 60, তাও আর কি 9 দিনে আসে। বুঝছেন কি, এটা আমরা বালক দিয়ে করলাম, এইটা আমরা বালক দিয়ে করলাম, এটা আমরা পুরুষ দিয়ে, এর আগের বার আমি পুরুষ দিয়ে করছি। আপনি বালক দিয়েও করতে পারেন, পুরুষ দিয়েও করতে পারেন, যে দিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে করতে পারেন। সবাই কি ক্লিয়ার, বুঝেছেন? সবাই বুঝেছেন? ওকে, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা হচ্ছে যে একজন 6 জন স্ত্রীলোক অথবা 8জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক কত দিনে করতে পারবে? এটা কিছুই না, অঙ্ক একেবারে ইজি। 6 জন স্ত্রীলোক, একটা জিনিস চিন্তা করেন, 6 জন স্ত্রীলোক মানে হচ্ছে 8 জন বালক। আমি মুখে মুখে করার চেষ্টা করি। তাহলে 3 জন স্ত্রীলোক মানে কতজন বালক হবে? 6 জন যদি 8 জন হয়, তাহলে 3 জন মানে অবশ্যই তার অর্ধেক হবে, মানে 4 জন বালক হবে, 4 জন বালক। তাহলে এখানে 4 জন বালক, এখানে 12 জন বালক, তাহলে টোটাল বালক সংখ্যা হয়ে গেল 16 জন, 16 জন বালক। এখানে আছে 16 জন বালক, কত দিনে করবে? 8 জন বালক করে, 8 জন বালক করে 12 দিনে, তার মানে 16 জন বালক করবে। তার মানে 8, এটা এটা গুণ হবে, নিচে আসবে 16, তার মানে 8 × 2 = 16, তার মানে হবে 6 দিনে। ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার আমরা? অর দেওয়া না থাকলে কিভাবে করব? ও দেওয়া থাকলে জাস্ট গুণফলটা থাকে, ও দেওয়া থাকলে আসলে আপনাদের কাজের অংশ বের করতে হবে, কাজের অংশ। হ্যাঁ, ও দেওয়া থাকলে, শুধু যদি ও দেওয়া থাকে, অথবাই দেওয়া থাকবে, অথবা দেওয়া থাকলে এরকম করে অঙ্ক করতে হবে, অথবা দেওয়া থাকলে এটা হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। আর শুধু শুধু দুইটাই যদি ও দেওয়া থাকে সেটা, এই যে যেমন এইটার যে বিষয়টা, এটার বিষয়টা হচ্ছে যদি ও দেওয়া থাকে, মানে এই যে ও এর অঙ্ক, এটা যদি 10 জন যুবক এবং 5 জন বালক একটি কাজ 10 দিনে করে, হ্যাঁ, তাহলে 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 20 জন যুবক এবং 10 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। বিষয়টা হচ্ছে এইটা জাস্ট আপনার, মানে এইখানে আপনার কোনো ওই নর্মাল নিয়মে করা যেতে পারে, যে নর্মাল নিয়মে বলতে ওই ভগ্নাংশের নিয়মে করা যেতে পারবে। এটার অ্যান্সার কি হইতে পারে বলেন দেখি, কেউ বলতে পারবেন এটার অ্যান্সার কি হবে? বলেন, এটার অ্যান্সার কি হতে পারে? এইটা দেখেন, এইটা এটা যে 10 জন বালক আছে এবং 5 জন, মানে এইটা এই যে আছে, এইটার ব্যাপারটা কি হয়েছে, দুইটাকেই আমি ডাবল করে নিচ্ছি। দুইটাকেই ডাবল করলে এখানে দিনের পরিমাণ অর্ধেক হয়ে যাবে, অ্যাকচুয়ালি দিনটা মানে 10 দিনের জায়গায় অর্ধেক হয়ে যাবে, 5 দিন হয়ে যাবে। এখানে এইখানে এইটার মানে ওয়ের বেলা যদি এইরকম যদি ডিরেক্টলি দেওয়া থাকে, ডিরেক্টলি মানে এইটার যে দ্বিগুণ, এই দুইটা মিলায়, এই দুইটা মিলায় আমার আসলে যত দিনে করছে 10 দিনে, এইখানে কত দিনে করবে, এর যেহেতু এটা দ্বিগুণ, তার মানে এই দিনটা হয়ে যাবে অর্ধেক।
আপনার সাধারণত ও এর বিষয়টা একবারে ডিরেক্টলি আপনার এইটার দ্বিগুণ বা এখানে যদি আপনার 4 গুণ করে তাহলে এটা 4 ভাগ হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। কথাটা কি বুঝেছেন? মানে ও এর বেলা আপনাকে এইভাবে করে হিসাবটা থাকতে হবে। মানে ব্যাপারটা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে কি, যে একটা যে কাজ করতেছেন আপনি, কাজের কত অংশ, না হলে আরো অনেক ইনফরমেশন দেওয়া থাকতে হবে। মানে নর্মালি ও এর বেলা আপনাকে মাথায় রাখতে হবে এইখানে প্রথমে যেই লাইনটা দেওয়া থাকবে সেইটারই গুণিতক টুনিতক এখানে কোনো কিছু দেওয়া থাকবে, হয় 2 এর গুণিতক বা 4 এর গুণিতক বা অন্য কিছু দেওয়া থাকবে। অন্য কিছু দেওয়া থাকলে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু সেই জিনিসটা এই যে এইরকম একটা ইনফরমেশন দেওয়া থাকতে হবে, এই যে দুইজন দুইজন মহিলা একজন পুরুষের সমান কাজ করে, এই টাইপের ইনফরমেশন থাকতে হবে। কথা কি বুঝছেন? যদি এই পাশেও ও থাকে, মানে এইখান থেকে যদি আপনাকে করতে হয় তাহলে এরকম একটা কিছু ইনফরমেশন দেওয়া থাকতে হবে। আর ও ও যদি দুইটাই যদি ও দিয়ে আপনাকে করতে হয় তাহলে গুণিতক কিছু দেওয়া থাকবে। ক্লিয়ার? বুঝেছেন কথাটা? 7 জন পুরুষ এবং হচ্ছে 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করতে পারে, 2 জন মহিলা একজন পুরুষের সমান কাজ করে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, 2 জন মহিলা একজন পুরুষের কাজ করে, তার মানে 6 জন মহিলা, তার মানে 3 জন পুরুষের কাজ করবে। তার মানে এখানে 10 জন পুরুষ আছে, 10 জন পুরুষ, তার মানে 10 জন পুরুষ আসলে 8 দিনে করে। তাহলে 4 জন পুরুষ কত দিনে করবে? 10 জন পুরুষ যদি 8 দিনে করে তাহলে 4 জন পুরুষ কত দিনে করবে? তাহলে এইটা গুণন হচ্ছে এখানে 20 দিনে, তাই না? 20 দিনে করবে। ক্লিয়ার আপনারা? পারবেন? এখন চিন্তা করতে পারতেছেন? এখন কি চিন্তা করা যাচ্ছে? অঙ্কগুলা খুব কঠিন মনে হচ্ছে কি? চিন্তা করা যাচ্ছে যে 2 জন মহিলা একজন পুরুষের কাজ করে, তার মানে এখানে যে 6 জন মহিলা আছে তার মানে আসলে কি 3 জন পুরুষ। 3 জন পুরুষ মানে এখানে 3 জন পুরুষ হয়ে গেল। তাহলে 7 জন পুরুষ আছে, ও 6 জন মহিলা ছিল, তার মানে এর সাথে আমি 3 জন পুরুষ যোগ করে দিলাম, 6 জন মহিলা মানে তো 3 জন পুরুষ। তার মানে আমাদের 10 জন পুরুষ, 10 জন পুরুষ করে 8 দিনে। আমাকে বলছে 4 জন পুরুষ কত দিনে করবে, তাহলে 10 জন পুরুষ 8 দিনে, জনের সাথে দিন তো ব্যস্তানুপাতিক, 10 জন পুরুষ 8 দিনে, অতএব 4 জন পুরুষ কত দিনে? তার মানে 4 জন পুরুষ হবে 8 × 10 ভাগ হচ্ছে 4, যেহেতু ব্যস্তানুপাতিক, 20 দিনে। ঠিক আছে? আহ বাইরের অঙ্ক বা দিয়া সেম অঙ্ক, আচ্ছা সেম টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো প্র্যাকটিস করেন আপনারা। আচ্ছা কয়টা বাজে? আমরা কি, আমি কি নল, আর 2 ঘন্টা হয়ে গেছে। নল চৌবাচ্চার অঙ্ক তো আজকেই করতে চাইছিলাম। আচ্ছা নল চৌবাচ্চা কালকে করি তাহলে। নল চৌবাচ্চা আর ইয়াটা হচ্ছে কালকে করবো আর কি, আজকে থাক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফিজ।